হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ। তোমরা দেখছো ইকোনমিক্সের উপরে এনসিইআরটি ক্লাস 11-এর বই অ্যানালাইসিস, যেটা আমি অলরেডি বেশ কিছু ভিডিও আমি দিয়ে দিয়েছি। আজকে চ্যাপ্টার নাম্বার 4 শুরু করব, যেখানে রয়েছে পভার্টি। এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, এবং আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে দেখবে একটা প্লেলিস্ট আলাদা করে করা রয়েছে ইকোনমিক্সের ওপরে, এনসিইআরটির ইকোনমিক্সের ওপরে, এবং সেখানে আমি ভিডিওগুলো পরপর সাজিয়ে রাখছি। ডাব্লিউবিসিএস মেন্সের প্রিপারেশনের জন্য এই প্লেলিস্টটা আমি চালাচ্ছি। ডাব্লিউবিসিএস মেন্স যারা দিতে চলেছো বা যারা ডাব্লিউবিসিএসকে টার্গেট করছো তাদের জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে, এবং অন্যান্য যারা পরীক্ষা দিতে চাইছো, অন্যান্য পরীক্ষা যারা দাও তোমরা, তারাও দেখতে পারো। অবশ্যই এখান থেকে অনেক কিছু জানবে। এনসিইআরটি থেকে প্রচুর প্রশ্ন আসে যে কোনো পরীক্ষাতে, সেটা ওয়েস্ট বেঙ্গল বেসড হোক বা অল ইন্ডিয়া বেসড, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, সমস্ত জায়গাতে এনসিইআরটি থেকে প্রশ্ন আসে। তো এটা আমরা আজকে ডিসকাস করব যে পোভার্টি অর্থাৎ দারিদ্রতা এই জিনিসটা কি। চ্যাপ্টার শুরু করা হয়েছে অ্যাডাম স্মিথের একটা কোট দিয়ে, নো সোসাইটি ক্যান সিওরলি বি ফ্লোরিশিং অ্যান্ড হ্যাপি অফ হুইচ দ্য ফার গ্রেটার পার্ট অফ দ্য মেম্বার্স আর পুয়ার অ্যান্ড মিজারেবল। অ্যাডাম স্মিথ একজন খুব বিখ্যাত ব্যক্তিত্ব ইকোনমিক্সের জগতে। তিনি বলছেন যে কোনো সোসাইটি, কোনো সমাজ উন্নতি করতে পারবে না যদি সেই সমাজে সব অধিকাংশ মেম্বার বা অধিকাংশ যারা লোক রয়েছেন তারা যদি গরিব হন, তাহলে সেই সমাজ কোনোদিনই ফ্লোরিশ করতে পারবে না। তো আমরা দেখব পভার্টি কি, ভারতে পভার্টির কি অবস্থা, বা এই পভার্টি রিমুভ করার জন্য কি কি ব্যবস্থা ভারত সরকারের দ্বারা নেওয়া হয়েছে বা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে, সেই সম্পর্কে আমরা জানবো। তো শুরু করছি ইন্ট্রোডাকশন দিয়ে। In previous chapters, you have studied the economic policies that India has taken in the last 7 decades and the outcome of these policies with relation to the various developmental indicators. এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা দেখছিলাম যে ভারতে ইকোনমিক পলিসি কি কি করা হয়েছে, কি কি নেওয়া হয়েছে, তার ফলে কি কি উন্নতি হয়েছে, কি কি প্রবলেম হয়েছে, সমস্ত জিনিস আমরা দেখছিলাম। প্রোভাইডিং মিনিমাম বেসিক নিডস টু দ্য পিপল অ্যান্ড রিডাকশন অফ পভার্টি হ্যাভ বিন দ্য মেজর এইমস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এবং আমরা প্রথম থেকে দেখে আসছি যে দারিদ্রতা দূরীকরণ এই জিনিসটা হচ্ছে ভারতের মেন লক্ষ্য। প্রত্যেকটা পলিসির মেন লক্ষ্য হচ্ছে দারিদ্রতা দূরীকরণ, আর মানুষকে যেগুলো বেসিক তাদের চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, এইগুলোকে সহজলভ্য করা, এটাই হচ্ছে আমাদের দেশের প্ল্যানের উদ্দেশ্য। দ্য প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট দ্যাট দ্য সাকসেসিভ 5-year plans investigate laid emphasis on the upliftment of the poorest of poor, ব্র্যাকেটে বলা হচ্ছে অন্তর্দয়া। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আমাদের দেশে হয়েছে, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর মেন উদ্দেশ্য ছিল ভারতের গরিব থেকে গরিব, মানে একদম গরিব যারা, তাদেরকে কিভাবে একটু সামাজিকভাবে উন্নতি করা যায়, তাদেরকে উন্নতি করার চেষ্টা 5-year প্ল্যানের মাধ্যমে হয়েছে। এবং একটা ওয়ার্ড আমরা বারে বারে শুনতে পাই, অন্তর্দয়া। এই অন্তর্দয়া শব্দটার অর্থ হচ্ছে গরিব, মানে পুয়োরের থেকেও যারা পুয়োর, মানে যাদের একদমই কিছু নেই, তাদেরকে বলা হয়, একটা ভালো ওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অন্তর্দয়া। তো বিভিন্ন অন্তর্দয়া যোজনা যে জিনিসগুলো দেখি, অ্যাকচুয়ালি সেটা বিভিন্ন গরিব মানুষের জন্য করা হয়। ইন্টারগেটিং দ্য পুয়ার ইনটু দ্য মেন স্ট্রিম অ্যান্ড অ্যাচিভিং এ মিনিমাম স্ট্যান্ডার্ড লিভিং ফর অল। তো যেটা মেন চেষ্টা পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেটা হচ্ছে এই অন্তর্দয়াদের একটা সঠিক জীবন দেওয়া, যে তারা কিছু করে, রোজগার করে তারা থাকতে পারবে। While addressing the Constituent Assembly in 1947, Jawaharlal Nehru had said this achievement, or bracket বলছে independence, is but a step, an opening of opportunity to the great triumphs and achievements that await us. The ending of poverty and ignorance
and disease and inequality of opportunity. তো জওহরলাল নেহেরু বলতে চাইছেন যে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটা জাস্ট একটা স্টেপ, কিসের জন্য? পরবর্তী আরো অনেক কিছু করার জন্য। আমাদের দেশের যে গরিবি রয়েছে, আমাদের দেশের যে প্রবলেমগুলো রয়েছে, সেইগুলোকে যদি ঠিকঠাক করে অ্যাচিভ করতে হয়, সেখান থেকে আমাদের বেরোতে হয়, এই স্বাধীনতাটা দরকার ছিল। কিন্তু স্বাধীনতাটাই শেষ নয়, স্বাধীনতার পরে আমাদের হাতে অনেক কাজ রয়েছে যে এইগুলোকে ঠিকঠাক করা। However, we need to know where we stand today. আমরা এবার এক্স্যাক্টলি কি বলতে পারি আমরা এখন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি? কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা আমরা বলতে পারি না, কারণ পভার্টির যে ডেফিনেশন এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। পভার্টি কাকে বলবো সেটা সম্পর্কে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি পভার্টি কি। আর পভার্টি এমন একটা জিনিস ভারত থেকে কোনোদিনই এখনো পর্যন্ত চলে যায়নি, পভার্টি থেকে গেছে, এবং ভারতের একটা বড় সংখ্যক মানুষ পভার্টির মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। তো তাহলে আমরা কি, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রোথ হচ্ছে, জিডিপিতে আমরা বাড়ছি, আমাদের দেশ অনেক বড় হচ্ছে, কিন্তু পভার্টি তার সঙ্গে থেকে যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু বলতে পারি না আমাদের অবস্থা কি। পভার্টি ইজ নট অনলি এ চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া, as more than 1/5 of the world's poor live in India alone, but also for the world where about 300 million people are not able to meet their basic needs. পুরো পৃথিবীর যা গরিব মানুষ রয়েছে তার 1/5 ভারতে থাকে। এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতের পভার্টির অবস্থা কিরকম। এবং এই সমস্যাটা শুধুমাত্র ভারতের নয়, শুধুমাত্র ভারতের নয়, এখানে পৃথিবীরও এটা একটা সমস্যা, পুরো পৃথিবীর, যেখানে 300 মিলিয়ন মানুষ এখনো পর্যন্ত পভার্টির আন্ডারে রয়েছে। এখানে একটা প্রশ্ন যে পভার্টির জন্য দায়ী কে, সরকার নাকি অন্য কোনো ফ্যাক্টর রয়েছে? দেখো এখানে সরকারও দায়ী রয়েছে, সরকারেরও দায় রয়েছে, প্লাস বিভিন্ন জিনিস, বিভিন্ন ঘটনা আমাদের জীবনে ঘটে, মানে আমাদের সমাজে যা যা ঘটনা রয়েছে সেইগুলো অনেক কিছু দায়ী এই পভার্টির জন্য। ফার্স্ট অফ অল যখন স্বাধীনতা লাভ করে ভারত, তখন একটা ব্যাপার ছিল জাতপাত, নিচু উঁচু ইত্যাদি ব্যাপারটা ছিল, যেটা এখনো কিছুটা পরিমাণে হলেও রয়েছে। তখন আরো বেশি পরিমাণে থাকতো, যখন স্বাধীনতা লাভ করেছে তখন খুব বেশি পরিমাণে ছিল, সেটা এখনো পর্যন্ত কমেছে, কিছুটা হলেও কমেছে, মানুষ এই ব্যাপারটা বুঝেছে। কিন্তু তবুও সেই জিনিসটা পুরোপুরি যায়নি, এবং যাদেরকে এখনো পর্যন্ত মানুষ নিচু জাত বা যাদের হাতে আমরা খাবো না ইত্যাদি ইত্যাদি বলে, তাদের অবস্থা অ্যাকচুয়ালি খারাপ হচ্ছে, তারা সঠিকভাবে কিছু পাচ্ছে না। সেকেন্ড ব্যাপার হচ্ছে জনসংখ্যা। আমরা এইটা ভুলে যাই যে আমাদের দেশের জনসংখ্যাই আমাদের নিজেদের কষ্টের কারণ। অনেকে মনে করছে যে ফ্যামিলিতে অনেকগুলো বাচ্চা আছে, আমার ফ্যামিলি খুব হ্যাপি ফ্যামিলি, অ্যাকচুয়ালি কিন্তু সেই ফ্যামিলি সব থেকে বেশি সাফার করছে, সেটাই সাধারণ মানুষ বুঝতে পারছে না, কারণ শিক্ষার অভাব। তো এই সমস্ত জিনিসগুলো পভার্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অবশ্যই সরকারের ভূমিকা তো রয়েছেই, যে সরকার যে পলিসিগুলো করছে সেগুলো হয়তো ভালো উদ্দেশ্যেই করছে, কিন্তু সেইগুলোকে ঠিকঠাক কি এক্সিকিউট করা হচ্ছে সেটা দেখার মতো কোনো সিস্টেম নেই, সেটা ঠিকঠাক করে দেখা হয় না। যাদের অ্যাকচুয়ালি এই সুবিধা পাওয়া উচিত তাদের হাতে সেই সুবিধা যাচ্ছে না। প্লাস পলিটিক্যাল ইস্যু তো রয়েছেই, আমাদের দেশে পলিটিক্স একটা বড় ইস্যু সমস্ত কিছুর জন্য। তো এই সমস্তগুলো কারণ। যাই হোক, পভার্টি হ্যাজ মেনি ফেস হুইচ হ্যাভ বিন changing from place to place and across time, and has been described in many way. আগেই বললাম যে পভার্টির যে ডেফিনেশন, এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো ডেফিনেশন নেই, কোনো একটা বইতে লেখা আছে সেটাই যে পভার্টির ডেফিনেশন, এরম নেই। বিভিন্ন জায়গায় পভার্টির ডেফিনেশন আলাদা। কোনো আফ্রিকান কান্ট্রিতে পভার্টি বলতে যা বোঝানো হয়, ভারতের পভার্টি আবার আলাদা, আবার সেই পভার্টি ইউরোপের কোনো কান্ট্রিতে, আমেরিকাতে আলাদা। আবার পভার্টি যেমন ডেফিনেশনে তফাৎ রয়েছে, তেমনি ভাবে মানে টাইমে টাইমে সেটা চেঞ্জ হয়েছে। কোনো টাইমে বলা হয়েছে পভার্টি মানে এইটা,
কোনো সময় আবার বলা হচ্ছে না পভার্টি মানে এইটা। তো সেইগুলো আমরা সবই দেখব। তো এই রকম জিনিসগুলো রয়েছে। মোস্ট অফেন পভার্টি ইজ এ সিচুয়েশন দ্যাট পিপল ওয়েন্ট টু এসকেপ। কিন্তু একটা জিনিস তো ঠিক যে পভার্টি দারিদ্রতা সেই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি দারিদ্রতার মধ্যে রয়েছে, যে বেসিক জিনিসগুলো পাচ্ছেন না, সামান্যতম মানে খাবার বা একটা চিকিৎসার কারণে তাকে ভাবতে হচ্ছে যে আমি পরবর্তী ক্ষেত্রে কি করব, সেই অ্যাকচুয়ালি পভার্টির মধ্যে রয়েছে এবং সে সবসময় চাইবে যে আমি এখান থেকে বেরোবো কিভাবে। সকলেই সেটা চেষ্টা করে। So poverty is a call of action for the poor and the wealthy alike. A call to change the world so that many more may have enough to eat, adequate shelter, access to education and health, protection from violence, and a voice in what happens in their communities. So অ্যাকচুয়ালি পভার্টি বলতে এই সমস্ত জিনিসগুলোকে বোঝানো হচ্ছে যে আহ, আমি যদি আমি চেষ্টা কি করব, আমার ন্যূনতম যে খাবার দরকার সেটা আমি খেতে পারছি, আমার বাসস্থান দরকার সেটার মধ্যে আমি থাকতে পারছি, আমার এডুকেশন দরকার, আমাদের চিকিৎসা দরকার, যাতে কোনো রকম ভায়োলেন্স না হয় আমার ওপরে, সেটার জন্য যদি হয় তাহলে তার আমি সঠিক বিচার পাবো, এই সমস্ত জিনিসগুলোই। তো সবাই এটাই চেষ্টা করছে এই জায়গাতে কিভাবে তারা উন্নতি করতে পারে। টু নো হোয়াট হেল্পস টু রিডিউস পভার্টি, হোয়াট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ডাজ নট, দ্যাট চেঞ্জেস ওভার টাইম। Poverty has to be defined, measured, and studied, and even experienced. তো বিভিন্ন সময় যেটা বলছি যে পভার্টিকে চেঞ্জ করা হয়েছে, কোনো সময় সেটাকে স্টাডি করা হয়েছে, পভার্টিকে ডেফিনেশন দেওয়া হয়েছে, পভার্টির বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা করা হয়েছে। অ্যাজ পভার্টি হ্যাজ মেনি ডাইমেনশনস, ইট হ্যাজ টু বি লুকড অ্যাট থরো এ ভ্যারাইটি অফ indicators, level of income and consumption, social indicators, and indicators of vulnerability, of risk, and of socio-political access. তো আমরা পভার্টিকে অ্যাকচুয়ালি মেজার করি, পভার্টিকে ফিল করি না, মেজার করি। কিভাবে মেজার করি? একজনের ইনকামের উপরে, তার কনজামশন, সে কতটা ভোগ করছে তার উপরে। তো এগুলো এক একটা ইন্ডিকেটর, একটা নির্দিষ্ট লেভেল বলে দেওয়া হয়েছে, এই লেভেলের ইনকাম থাকলে, এই লেভেলের ওপরে ইনকাম থাকলে সে পভার্টির মধ্যে নেই, এই লেভেলের নিচে ইনকাম থাকলে তার পভার্টি রয়েছে। তো এটা একটা ইন্ডিকেটর, মাপদণ্ড। তো সেরকম বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করা হয়, যেমন লেভেল অফ মানে কনজামশন বা ইনকাম। তারপর হচ্ছে সোশ্যাল ইন্ডিকেটর, সে তার সোশ্যাল স্ট্যাটাস কেমন, সামাজিকভাবে তার স্ট্যাটাস কেমন, এইটা। তো এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। তো এখানে বলা আছে হু আর দ্য পুয়ার, আমরা গরিব কাকে বলবো। You would have noticed that in all localities and neighborhoods, both in rural and urban areas, there are some of us who are poor and some who are rich. আমরা প্রত্যেকটা জায়গাতে দেখবো, সেটা গ্রাম হোক, শহর হোক, বা খুব বড় মহানগর হোক, সব জায়গাতেই দেখবো এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা ল্যাভিশ জীবনযাপন করে, দামি গাড়িতে দামি বাড়িতে থাকে। আবার সেইখানেই এমন লোক রয়েছে যাদের কাছে কিছু নেই, তারা একটা ছোট ঘরে বস্তির মধ্যে থাকছে প্রচন্ড কষ্টের মধ্যে, এরকমও রয়েছে। এবং এটা শুধুমাত্র যে শহরে রয়েছে তা নয়, গ্রামেও রয়েছে। রিড দ্য স্টোরি অফ অনু অ্যান্ড সুধা, দেয়ার লাইভস আর এক্সাম্পলস অফ টু এক্সট্রিমস। একটা গল্পের কথা বলা হয়েছে 4.1 বক্সে, সেটা দেখছি। তো তাদের থেকে আমাদের বোঝানো হয়েছে যে গরিব কে। দেয়ার আর অলসো পিপল হু বিলং টু দ্য মেনি স্টেজেস ইন বিটুইন। এবার এর মাঝখানে অনেকগুলো স্টেজ রয়েছে, এর মাঝখানে যে স্টেজ রয়েছে তাদেরকে আমরা মধ্যবিত্ত বলি এক কথায়। কিন্তু মধ্যবিত্তেরও অনেক ডেফিনেশন রয়েছে। এমন কিছু মধ্যবিত্ত যারা রয়েছে তারা নর্মাল যে জীবনযাপন করে ঠিকঠাক কাটিয়ে দিতে পারছে, অর্থাৎ তাদের কাছে সবকিছুই রয়েছে, কিন্তু এমন বেশি কিছু নেই যে যার মাধ্যমে সে একটা আরামের জীবন যাপন করবে, এরম নয়।
আবার এমনও মধ্যবিত্ত রয়েছে, তাদের কাছে অনেক কিছু রয়েছে, প্রচুর অর্থ, প্রচুর জিনিস রয়েছে, কিন্তু তাদের কাছে এতটাও বেশি নেই যে তারা সেই যারা খুব ধনী তাদের মতো করে বসবাস করবে। তো এদের মাঝখানের এই পুরো শ্রেণীটাকে মধ্যবিত্ত বলে আমরা বলি। push cart vendors, street cobblers, women who string flower, rag pickers, মানে বিভিন্ন টাইপের দের এক্সাম্পল দেওয়া হয়েছে বিভিন্ন মানুষদের যারা ঠেলা গাড়ি করে বিক্রি করে, তারপরে যারা ফুলের মালা তৈরি করে বা এরকম, এরা সকলেই, এরা অনেকে রয়েছে যারা ভিখারি, তারা সকলেই এরকম এক্সাম্পল যে এদেরকে গরিব বলা হয়। আমরা নর্মালি তাদের গরিব বলে দিই, কিন্তু ইকোনমিক্সের ভাষায় কিন্তু এরা সবাই গরিব নয়। এরকমও অনেকে আছেন, অনেক ফুল ব্যবসায়ী রয়েছে, তারা অনেক বেশি ইনকাম করেন, কিন্তু তার মানে সমস্ত ফুল ব্যবসায়ীকে যে আমি গরিব বলে দেবো এটা নয়। তো এটা একটা নির্ভর করে ইকোনমিক্স কি বলছে। অফ পুয়ার অ্যান্ড vulnerable গ্রুপস ইন আরবান এরিয়াস। তো আরবান এরিয়াতে আমরা এরকম দেখতে পাই, নর্মালি যাদেরকে আমরা গরিব বলি, দ্য পুয়ার পিপল possesses few assets and reside in kucha kucha hutments with walls made of baked mud and roof made of grass। আমরা এরকম অনেক বাড়ি দেখেছি যেগুলো মাটির তৈরি, ওপরে খড় জাতীয় জিনিস দেওয়া রয়েছে, বাঁশ বা কাঠের বাড়ি। তো এদেরকে আমরা নর্মালি গরিব বলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানেও গরিব বলা যাবে না। একটা গ্রামে এরকম বাড়িও রয়েছে যেখানে দোতলা এরকম মাটির বাড়ি, দোতলা, তো তার কাছেও প্রচুর টাকা রয়েছে, সে হয়তো একজন বড় কৃষক, কিন্তু তাকে আমরা গরিব বলতে পারবো না যেহেতু তার মাটির বাড়ি রয়েছে। তো পুয়ারের আমরা যেটা ডেফিনেশন আমরা নর্মালি খালি চোখে বলি, তার সঙ্গে ইকোনমিক্সের অনেক তফাৎ রয়েছে। দ্য পুয়ারেস্ট অফ দেম ডু নট হ্যাভ ইভেন হ্যাভ সাচ ডিলিংস। এবং অনেকে রয়েছে যাদের এরকম মাটির বাড়িও নেই, তারা হয়তো কাঠের বাড়ি প্লাস্টিক দিয়ে বেঁধে এরকম করে রয়েছেন, এরকম অনেক কষ্টে অনেকে রয়েছেন। তো এদের সমস্যা, এদের দুর্দশাটা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, মানে অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি, এখন আমরা ভালোভাবে উপলব্ধি করছি, কারণ এই সময় আমরা বহু জায়গাতে খবরে দেখতে পাচ্ছি যে তাদের ঘর ভেঙে গেছে, জলের মধ্যে তলায় চলে গেছে সমস্ত গ্রাম। তো এদেরকে পুয়ার বলা যেতে পারে, এরা সত্যি করে দারিদ্র সীমার নিচে রয়েছে, তাদের জন্য কি করা হচ্ছে সেই সমস্ত আমাদের এখানে দেখতে হবে। দ্য পুয়ার ল্যাক বেসিক লিটারেসি অ্যান্ড স্কিল অ্যান্ড হেন্স হ্যাভ ভেরি লিমিটেড ইকোনমিক অপরচুনিটিস। তো এদের কাছে ঠিকঠাক করে রিসোর্সেস নেই। এদেরকে যদি মানে সরকার তো যোজনা বানায়, কিন্তু এদের কাছে আদৌ গিয়ে পৌঁছয়? এখানকার যারা বাচ্চারা রয়েছে তারা কি সঠিক পড়াশোনার দিকে যেতে পারে? তারা কি সঠিক অপরচুনিটি পায়? সেটা আমাদের দেখতে হবে। হয়তো তারা পায় না, কারণ যেহেতু তারা পায় না ঠিকঠাক করে রিসোর্সেস, আমাদের কাছে সবই অ্যাভেলেবেল, আমরা পড়তে পারছি, আমাদের কাছে আহ, বই না থাকুক আমরা ফোনে দেখতে পাচ্ছি, কিন্তু এরম অনেক জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত ইন্টারনেট কানেকশন ঠিকঠাক করে নেই, সেখানে কিছু নেই। তো তাদের কাছ থেকে রিসোর্সেস চলে যাচ্ছে, এবার ইকোনমিক অপরচুনিটিস যখনই চলে যাবে, তারা পরবর্তীকালে অন্য কিছু করতে পারবে না। যে একজন হয়তো সে কাঠ কেটে জীবন ধারণ করে, তার ছেলে কাঠ কেটেই জীবন ধারণ করছে, সে আর নতুন করে আর নতুন কিছু করতে পারছে না, কারণ তাদের কাছে রিসোর্স কম। তো malnutrition is alarmingly high among the poor। এবং এদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, এদের মধ্যে নিউট্রিশনের অভাব রয়েছে, অর্থাৎ সঠিক পরিমাণ খাদ্য তারা পায় না। খাদ্যের একটা ব্যাপার রয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, এই সমস্ত জিনিস আমাদের শরীরকে দিতে হবে, তাহলে আমাদের শরীর ঠিকঠাক কাজ করবে। এইগুলোর মধ্যে কোনোটাও যদি একাধিক সময় মানে অনেক দিন ধরে কম পড়তে থাকে, তাহলে তাদের শরীরে সেই ক্ষতি দেখা যাবে। এবং পুয়ার যারা আমাদের দেশের যারা গরিব, তাদের মেন সমস্যা আছে তাদের শরীরে প্রোটিন ঠিকঠাক করে যায় না, এবং প্রোটিন ঠিকঠাক করে যায় না বলে তারা স্বাভাবিকভাবে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে। ইল হেলথ, ডিসএবিলিটি অর সিরিয়াস ইলনেস মেক্স দেম ফিজিক্যালি উইক। তো এটা অবশ্যই এই সমস্তগুলো হয়। দে বড়ো ফ্রম
money lenders who charge high rate of interest that lead them into chronic indebtedness। এই সমস্ত জায়গাতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বা ভারতে অনেক জায়গা রয়েছে এরকম জায়গাতে হয়তো কোনো ব্যাংকের কোনো শাখাই নেই, ব্যাংক বলেই তারা কিছু জানে না, মানে জানে কিন্তু তাদের কাছে সেইটা নেই, অ্যাক্সেস নেই যে ব্যাংকে গিয়ে তারা কিছু করবে, অনেক দূরে দূরে অবস্থিত। এদেরও টাকার প্রয়োজন হয়, কোনো কারণে কেউ অসুস্থ হয়ে গেল তার জন্য টাকার প্রয়োজন হয়, কোনো অন্যান্য কারণে টাকার প্রয়োজন হলো, তখন তারা চলে যায় ইন্ডিজেনাস ব্যাংকারদের কাছে, অর্থাৎ যাদেরকে আমরা মহাজন বা এরকম বলি, তারা টাকা ধার দেয়, টাকা ধার দিয়ে প্রচুর সুদ আদায় করে। ইভেন এরা যেহেতু খুব একটা পড়াশোনা জানে না বা তাদের অত এরকম কোনো নলেজ নেই, তো তাদেরকে ঠকিয়ে নেওয়াও সহজ হয়, তো এদের ফাঁদে তারা পড়ে যায়। দ্য পুয়ার আর হাইলি vulnerable, they are not able to negotiate their legal wage from employers and are exploited। এবার এখানকার একটা মানুষ যদি কোনো একটা কাজে আসে, সে হয়তো কোনো একটা মজদুরি করছে, তাকে তার যে মালিক সে বললো তোমাকে 500 টাকা দেবো, তাতেই তারা খুশি, কারণ তারা এতদিন গ্রামে হয়তো 100 টাকার ইনকাম করতো, সেখানে এসে 500 টাকা পাচ্ছে, তাতেই অনেক বেশি। অ্যাকচুয়ালি তারা হয়তো যেটা কাজটা করছে তার জন্য হয়তো 2000 টাকা বা 3000 টাকা তার পাওয়া উচিত, কিন্তু তাদেরকে সহজেই ঠকিয়ে দেওয়া যাচ্ছে, সহজেই তাদের কাছ থেকে কাজ করে নেওয়া যাচ্ছে, কারণ তারা সেই সমস্ত কিছু জানে না। Most poor households have no access to electricity. ইলেকট্রিসিটি তাদের কাছে ঠিকঠাক নেই। দ্য প্রাইমারি কুকিং ফুয়েল ইজ ফায়ারউড অ্যান্ড কাউ ডাং কেক। তাদের মেন হয়তো তারা যে দিয়ে রান্না করে সেগুলো হচ্ছে কাঠের মাধ্যমে, কাঠের জালে রান্না করে বা ঘুঁটে দিয়ে রান্না করে ইত্যাদি। এ লার্জ সেকশন অফ পুয়ার পিপল ডু নট ইভেন হ্যাভ অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার। ইভেন এদের কাছে এমন অবস্থা, সঠিক পানীয় জল তারা পায় না। দেয়ার ইজ এভিডেন্স অফ এক্সট্রিম জেন্ডার ইনইকুয়ালিটি ইন দ্য পার্টিসিপেশন অফ গেইনফুল এমপ্লয়মেন্ট, এডুকেশন অ্যান্ড ইন ডিসিশন মেকিং উইদিন দ্য ফ্যামিলি। এবং এদের মধ্যে একটা এইটাও হয় যে তারা মনে করে যে যদি একটা ছেলে হয় সে হয়তো কিছু শারীরিক কাজ করে তাদের কিছু টাকা রোজগার করে দেবে, তো তারা চায় যে ছেলে হোক। এই সমস্ত কিছু পরপর একসাথে লিঙ্কড। এটার মানে এরম নয় যে আমাদের সমাজে এই ব্যবস্থাটা এমন ভাবে হয়ে গেছে যে ছেলে চাই বলে মেয়েদের প্রতি অত্যাচার ইত্যাদি, এইগুলো কিন্তু সমাজে অশিক্ষা থেকে আসে। শিক্ষা ঠিকঠাক হবে, তাদের প্রপার লিভিং হবে, তাহলে তাদের কাছ থেকে আমাদের সমাজ থেকে এই সমস্ত জিনিসগুলো চলে যাবে। তো একটা লেভেল অফ এডুকেশন দরকার, যেটা এদের মধ্যে নেই। পুয়ার ওমেন রিসিভ লেস কেয়ার অন দেয়ার ওয়ে অফ মাদারহুড। তো যখন এখানকার যারা মহিলারা, গরিব ঘরের যারা মহিলা, তারা যখন মা হতে চলে তারা ঠিকঠাক করে কেয়ার পায় না, এবং স্বাভাবিকভাবে যখন একটা মা যখন কেয়ার পাবে না, তার যে সন্তান হবে তার মধ্যে অনেক কিছু ডিফিকাল্টিস থাকবে, তার ব্রেন সঠিকভাবে ডেভেলপড হবে না, তার শরীর ঠিকঠাকভাবে ডেভেলপড হবে না, তো এই প্রবলেমগুলো হবে। দেয়ার চিলড্রেন আর লেস লাইকলি টু সার্ভাইভ অর বর্ন হেলদি। এবং অধিকাংশ ক্ষেত্রে এদের মধ্যে থেকেই যারা মানে এই মায়েদের কাছ থেকে যে সন্তানরা জন্মায় তাদের অধিকাংশই এরকম অসুস্থ হিসাবে জন্মায় বা অনেকে মারাও যায়। ইকোনমিস্ট আইডেন্টিফাইজ দ্য পুয়ার অন দ্য বেসিস অফ দেয়ার অকুপেশন অ্যান্ড ওনারশিপ অফ অ্যাসেটস। তো এবার আমরা এতক্ষণ দেখছিলাম সমাজের কথা, এবার আমরা ইকোনমিক্সে ফিরে আসবো। ইকোনমিক্স কি বলছে? ইকোনমিস্টরা বলছে যে কারা গরিব সেটা তাদেরকে কিভাবে নির্ধারিত করা হবে। তারা বলছে অকুপেশনের ওপরে, অর্থাৎ তাদের জীবিকার ওপরে, কি কাজ করছে তার উপরে, আর সেকেন্ড হচ্ছে তার কাছে কত অ্যাসেট রয়েছে, কতটা সম্পদ রয়েছে। এই দুটো জিনিস দিয়ে আমরা কাউকে একটা গরিব কি গরিব নয় এটা দেখব। দে স্টেট দ্যাট দ্য রুরাল পুয়ার ওয়ার্ক মেনলি অ্যাজ ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবার্স, কাল্টিভেটার্স উইথ ভেরি স্মল land holdings, or landless laborers who are engaged in a variety of non-agricultural jobs, and uh, tenant cultivators with small land holdings। তো বলা হচ্ছে কি, প্রথম জিনিস যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অকুপেশন। দেখবে আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের নিজস্ব কোনো জমি নেই, তারা অন্যের জমিতে ভাগ চাষি হিসেবে খাটে। এবার কৃষির অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়, সেখানে একজন ভাগ চাষি কতটা বেশি ইনকাম করতে পারে? অবশ্যই করবে না। বা এরমও দেখা যায়
তারা কৃষি কাজ করছে না, অন্য কোনো কাজ করছে, খুবই কম তার থেকে টাকা আসছে, কিন্তু তাও সেই কাজ করতে তারা বাধ্য হচ্ছে। তো অকুপেশন একটা বড় জিনিস, যে সে গরিব কি গরিব নয় এটা বোঝার জন্য। The urban poor are largely the overflow of rural poor who had migrated to urban areas in search of alternative employment and livelihood. Laborers who do a variety of casual jobs and the self-employed who sell a variety of things on roadsides and are engaged in ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এবার এই সমস্ত মানুষরাই গ্রামে তারা ছিল, ভাগ চাষি হিসেবে কাজ করছিল, সেখানে ইনকাম নেই, বা গ্রামের কতটা ইনকাম জেনারেট হতে পারে, ছোট ছোট কুটির শিল্প, সেখানেও তাদের কাছে সম্পদ নেই, তাই সেই সমস্ত কুটির শিল্পও তাদের কাছে খুব একটা বড় কিছু ইনকাম এনে দিতে পারছে না। তখন তারা চলে আসছে শহরে, এই আশায় যে শহরে এসে তারা হয়তো কিছু রোজগার করতে পারবে। সেখানে এসে আমরা অনেকেই দেখতে পাই যারা শহরে থাকি, যে ট্রেনে বাসে বা রাস্তার ধারে অনেকে বিক্রি করছে, অনেকে কোনো শ্রমিকের কাজ করছে, বিভিন্ন রকমের কাজ করছে। এরা অ্যাকচুয়ালি সবাই এই গ্রাম থেকেই আসছে, অধিকাংশই গ্রাম থেকে আসছে। তাদের কাছে তাদের আশা ছিল যে এখানে এসে একটা কিছু কাজ করবে, সেখান থেকে কিছু ইনকাম করবে, কারণ গ্রামে সেই রিসোর্সেসটা কম, যে গ্রামে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে তারা সেইভাবে করতে পারছে না। প্রথম কাজ কৃষি কাজ, তাদের কাছে জমি নেই, তাই তাদের সেরকম লাভ নেই। সেকেন্ড হচ্ছে অন্যান্য যে কাজগুলো রয়েছে, যে কুটির শিল্প, ছোট ছোট শিল্প, পশুর জাতীয়, মানে পশুর থেকে কোনো শিল্প ইত্যাদিও তারা করতে পারছে না, কারণ মেন জিনিস তাদের কাছে ক্যাপিটাল নেই, মূলধন নেই, টাকা নেই, তো সেইগুলো করতে পারছে না। তো সেইখান থেকে তারা শহরে আসছে। তো এইভাবে শহর এবং গ্রামে যারা গরিব তাদেরকে অকুপেশনের উপরে ভিত্তি করে দেখানো হচ্ছে। হোয়াট ইজ পভার্টি? পভার্টি কি? টু স্কলার্স, সাহান রাফি খান and দামিন কেলেন put the conditions to the poor in a nutshell। তো দুজন ইকোনমিস্টের কথা বলা হচ্ছে, বা দুজন পণ্ডিত ব্যক্তির কথা বলা হচ্ছে, তারা একটা ডেফিনেশন দিয়েছে যে পভার্টি আমি কাকে বলবো। পভার্টি ইজ হাঙ্গার। তারা বলছে কি পভার্টি হচ্ছে হাঙ্গার। একদম সিম্পল ভাষাতে, যদি কেউ ঠিকঠাক খাবার না পায়, ক্ষুধার মধ্যে থাকে, সেই পুর। কারণ কেউ একজন যদি কিছু টাকা রোজগার করে, ফার্স্ট সে চেষ্টা করবে কিছু একটু খাওয়ার, সে চেষ্টা করবে না আমি একটা বাড়ি বানাই, সে চেষ্টা করবে না আমি কোনো কিছু কিনি, ব্যবহার্য জিনিস, বড় বড় দামি জিনিস তো ছেড়ে দিই, কোনো ছোটখাটো জিনিস, জামা কাপড় হতে পারে, কিন্তু লাক্সারিয়াস জিনিস এই সমস্ত কিনি, সে এই সমস্ত চেষ্টা করবে না। কেউ যদি না খেয়ে থাকে, ফার্স্ট চেষ্টা করবে খাবার। তো পুয়ার সেই বলবো যে খেতে পারছে না, অর্থাৎ সে যদি খেতে না পারে, অর্থাৎ তার কাছে ঠিকঠাক করে ইনকাম নেই। Poverty is being sick and not being able to see a doctor। পভার্টি সম্পর্কে আরো বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে কি পভার্টি হচ্ছে যে খাবার পাচ্ছে না, সেই হচ্ছে দারিদ্রতার মধ্যে রয়েছে। দারিদ্রতা মানে এই যে কোনো একজন অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তার কাছে কিছু নেই যে সে ডাক্তার দেখাবে, সেও গরিবের মধ্যে রয়েছে। কারণ এইগুলো বেসিক জিনিস, একজন মানুষ সামান্য কিছু রোজগার করলে ফার্স্ট চেষ্টা করবে এইগুলো করার। যেমন আবার বলা হচ্ছে পভার্টি ইজ নট বিং এবল টু গো টু স্কুল অ্যান্ড নট নোয়িং হাউ টু রিড। অর্থাৎ পভার্টির মধ্যে সেই থাকবে যার 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 এই ক্ষমতাটা নেই যে তার ছেলে মেয়েদেরকে সে স্কুলে পাঠাবে পড়ার জন্য। পভার্টি ইজ নট হ্যাভিং এ জব। এবং অবশ্যই পভার্টি তাকেই বলবো, দারিদ্রতার মধ্যে সেই থাকবে যার কাছে কোনো চাকরি নেই। তো এরা এই সহজ কয়েকটা জিনিস দিয়ে এই পভার্টি জিনিসটাকে বুঝিয়েছেন। পভার্টি ইজ ফিয়ার ফর দ্য ফিউচার। পভার্টি হচ্ছে আমার ভবিষ্যতে কি হবে আমার কাছে কোনো আশা নেই। আমাদের কাছে আশা আছে, আমরা বসে ভাবতে পারি যে না আমরা পরবর্তীকালে আমরা WBCS পাস করব, আমরা কোনো একটা চাকরির পরীক্ষা দিচ্ছি সেটা পাস করব, বা কেউ বলছে আমি ভবিষ্যতে ব্যবসা করব, কেউ বলছে ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হব। এই আশাটা আমরা করতে পারছি কারণ আমরা পভার্টির মধ্যে নেই। এরা পভার্টির মধ্যে থাকলে এই আশাটা আমরা করতে পারবো না। তখন আমাদের চিন্তা করতে হবে যে আমি এখন কি করব, এখন কিভাবে টাকা রোজগার করব। এবার প্রশ্ন আসবে এর মধ্যে থেকে কি কেউ হচ্ছে না? এর মধ্যে থেকে অনেক সময় আমরা শুনতে পাই IAS অফিসার হয়েছেন, অনেকে অনেক বড় বড় চাকরি করছেন এই অবস্থা থেকে উঠে গিয়ে। হ্যাঁ করেছেন, কিন্তু তার মাথায় ডবল চিন্তা রাখতে হচ্ছে এখন কি করব,
তার সাথে সাথে ভবিষ্যতে কি করব, তাদের যে লড়াইটা সেটা আমরা এক্সেপশন হিসাবে ধরতে পারি, কিন্তু ইন ন্যাচারাল নর্মালি পভার্টির মধ্যে যে থাকবে সে ফিউচার প্ল্যান করতে পারবে না যে ভবিষ্যতে আমি এইটা হতে চাই, তার কাছে কোনো এরকম ফিউচারই থাকবে না, কারণ তার কাছে এখনটা ভাবতে হবে। হ্যাভিং ফুড ওয়ান্স ইন এ ডে, এমনও লোক আছে যারা দিনে হয়তো একবার খেতে পায়, তারা অ্যাকচুয়ালি পভার্টির মধ্যে রয়েছে। পভার্টি ইজ লুজিং এ চাইল্ড টু ইলনেস বট অ্যাবাউট বাই আনক্লিয়ার ওয়াটার। পভার্টি হচ্ছে কোনো একজনের বাচ্চা মারা যাচ্ছে অসুস্থতায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই যে সে তাকে ডাক্তার দেখাবে, সে ঠিকঠাক করে খেতে খাবার জল পাচ্ছে না। পভার্টি ইজ পাওয়ারলেসনেস, এবং এই সমস্ত কিছুর মাধ্যমে কি হচ্ছে, তার কাছে কোনো পাওয়ার থাকছে না। যার কাছে টাকা নেই তার কাছে কোনো পাওয়ার নেই, আমাদের সমাজের এটাই নিয়ম, এটাই চলছে। তো এটাও ঠিক যে পভার্টি যে পভার্টির মধ্যে রয়েছে তার কোনো পাওয়ার নেই। ল্যাক অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফ্রিডম, এবং কোনো তার স্বাধীনতাও নেই, এবং তার কোনো মতবাদ বা সে কিছু মত প্রকাশ করবে এরকমও তার ক্ষমতা নেই। এইগুলোই হচ্ছে পভার্টি। এই দুজন স্কলার পভার্টি বলতে এই জিনিসগুলোকে বুঝিয়েছেন, যে এতক্ষণ যেগুলো বলছিলাম সেইগুলোকে পভার্টি তারা বলছেন। তো এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি তোমরা কি মনে করো? অবশ্যই ঠিক, এনারা খুব ভালো কথা বলেছেন যে এইগুলো যারা পাবে না তারা পভার্টির মধ্যেই রয়েছেন। হাউ আর পুয়ার পিপল আইডেন্টিফাইড, এবার কিভাবে আমরা চিহ্নিত করব একজন গরিব মানুষকে? ইন ইন্ডিয়া, sorry, if India is to solve the problem of poverty, it has to find viable and sustainable strategies to address the cause of poverty and design schemes to help the poor out of their situation. আমাদের ভারতে যদি দারিদ্রতা দূরীকরণ করতে হয়, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে সঠিকভাবে গরিব, মানে সে কে আসল গরিব সেটাকে চিহ্নিত করতে হবে, এবং তাদের জন্য স্কিম বানাতে হবে, তাদেরকে কিছুভাবে সেই জায়গা থেকে তুলে আনতে হবে। তো প্রশ্নটা এখানে আসবে যে সরকারের কি এরকম কোনো স্কিম নেই, না সরকার বিপিএল বা এরকম কিছু করে রাখেনি? করে রেখেছে, কিন্তু এখানেও অনেক ফাঁক ফোকর আছে। যারা বিপিএল এর আন্ডারে রয়েছে, বিপিএল হচ্ছে বিলো পভার্টি লাইন, এখানেই পড়বো সেই জিনিসটা। তো বিপিএল এর আন্ডারে যারা রয়েছে, হ্যাঁ অনেকেই যারা রয়েছেন সত্যিই তারা বিপিএল এ থাকার জন্য মানে তাদের থাকা উচিত বিপিএল এর নিচে, কিন্তু অনেকে রয়েছেন যাদের বিপিএল এ থাকার কোনো দরকার নেই, তবুও তারা তার নিচে থেকে সুবিধা নিয়ে যাচ্ছেন, এদিকে তার কাছে টাকা রয়েছে, এরকমও প্রচুর রয়েছে। তো প্রবলেমটা হয় কি, এই যারা এইরকম যারা রয়েছেন, অ্যাকচুয়ালি এদেরকে বলা যেতে পারে যে ক্ষমতার অপব্যবহার করছেন, তারাই আসল সুবিধাটা পেয়ে যান। অ্যাকচুয়ালি যে গরিব, অ্যাকচুয়ালি যে মানুষটা গরিব অবস্থায় রয়েছে, তার কাছে সেইভাবে কিছু পাওয়া যায় না। ভোটের সময় কিছু কথা তাদের জন্য শোনা যায়, পরবর্তীকালে তাদের সম্পর্কে আর কিছু আমরা দেখি না। সরকার বলবে যে হ্যাঁ আমি তো স্কিম বানাচ্ছি, কিন্তু সেই স্কিম কি আদেও তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে সেটা আমাদের দেখাটা প্রয়োজন, সেটা সরকারকে দেখা প্রয়োজন। However, for these schemes to be implemented, the government needs to be able to identify who are the poor are. তো সমস্ত কিছু করার আগে আমাদের আগে জানতে হবে গরিব কাকে বলবো, কাকে গরিব বলবো, কার অ্যাকচুয়াল সুবিধা পাওয়া দরকার। ফর দিস দেয়ার ইজ নিড টু ডেভেলপ এ স্কেল টু মেজার পভার্টি, এবং এইটা করার জন্য আমাদের পভার্টি মাপতে হবে, দারিদ্রতা মাপতে হবে। তো তার জন্য একটা স্কেল দরকার, অ্যান্ড দ্য ফ্যাক্টর দ্যাট মেক আপ দ্য ক্রাইটেরিয়া ফর দ্য মেজারমেন্ট অফ মেকানিজম নিড টু বি কেয়ারফুলি চুজেন, এবং কি কি জিনিস দিয়ে এই স্কেলটা বানাবো সেটা আমাদেরকে দেখতে হবে। ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, দাদাভাই নওরোজি ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকাস দ্য কনসেপ্ট অফ পভার্টি লাইন। খুব ইম্পর্টেন্ট লাইন এটা, পরীক্ষার প্রশ্ন আছে। ভারতের প্রথম যিনি এই দারিদ্রতার সম্পর্কে বলেছিলেন বা দারিদ্রতা মেজার করার চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি স্বাধীনতা পূর্ববর্তী সময় তিনি এটা করেছিলেন বহুদিন আগে, যে তিনি একটা স্কেল দিয়েছিলেন অ্যাকচুয়ালি, যে তিনি বলেছিলেন এর নিচে যারা থাকবে তারা মানে দারিদ্রতার মধ্যে রয়েছে, তারা দরিদ্র, এবং তার উপরে যারা রয়েছে তারা দরিদ্র নয়। এটা প্রথমবার করেছিলেন দাদাভাই নওরোজি। হি ইউজ দ্য মেনু ফর a prisoner and user appropriate prevailing prices to arrive at what may be called jail cost of living.
তো এখানে তিনি কিভাবে করেছেন সেই সমস্ত বলা হয়েছে। হাউএভার অনলি অ্যাডাল্ট স্টে ইন জেলস হোয়ারাস ইন অ্যান অ্যাকচুয়াল সোসাইটি দে আর চিলড্রেন টু। তো তিনি অ্যাকচুয়ালি জেলের মধ্যে থেকে এটা করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে জেলে তো তখন মানে জেলে সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তারাই যেত। তো এই যিনি যেটা মেজার করেছিলেন সেটা হয়তো সঠিকভাবে হয়নি, কিন্তু প্রথমবার তিনি চেষ্টা তো করেছিলেন। এইটাই হচ্ছে কোশ্চেন, যে প্রথমবার তিনি চেষ্টা করেছিলেন এটা মেজার করার। হি দেয়ারফর appropriately adjusted the cost of living to arrive at the poverty line। তো তিনি একটা পভার্টি লাইন দিয়েছিলেন। পভার্টি লাইন আর কিছুই নয়, একটা সার্টেন ইনকামের লাইন, এরকম একটা লাইন যেখানে বিভিন্ন ইনকাম দিয়ে দিয়ে এরকম ঘর করা হয়েছে। এইখানে যারা রয়েছে তারা পভার্টি, এখানে যারা রয়েছে পভার্টির থেকে একটু উপরে, তো এই লাইনটাকে বলা হয় বিপিএল, বিলো পভার্টি লাইন। তো এইরকম ভাবে করা হয় এটা, এখানে বলা হয়েছে সেই ব্যাপারগুলো। He assumed that one third population considered of children and half of them consumed very little, while the other half consumed half of the adult diet। তো দাদাভাই নৌরোজিও বুঝতে পেরেছিলেন যে ওই জেলের যারা রয়েছে তাদেরকে দিয়ে শুধুমাত্র পভার্টি বা এরকম কিছু করা সম্ভব নয়। তিনি বাচ্চাদেরও তার গণনার মধ্যে একটা আন্দাজে নিয়েছিলেন। দিস ইজ হাউ হি অ্যারাইভড অ্যাট দ্য ফ্যাক্টর অফ দ্য থ্রি ফোর্থস। তো এখানে একটা মেজার দেখানো হয়েছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, যে কিভাবে তখন তিনি পভার্টির গণনা করেছিলেন। The weighted average of consumption of the three segments give the average poverty line, which comes out to be 3/4 of the adult jail cost of living। তো ফাইনালি তিনি এরকম একটা দিয়েছিলেন। ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এইখান থেকে আমাদের ইম্পর্টেন্ট এই প্রথম এইটুকু জায়গাতে আমাদের যেটা মনে রাখতে হবে দাদাভাই নৌরোজির নাম। এইবার আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখন পভার্টি কিভাবে করা হয়। In post-independent India, there have been several attempts to work out to a mechanism to identify the number of poor in country। তো স্বাধীনতার পরবর্তী সময় থেকে ভারতে পভার্টি দারিদ্রতা দূরীকরণের জন্য একাধিক কর্মসূচি গ্রহণের ব্যবস্থা করা হয়, এবং প্রথমেই যেটা করা হয় যে পভার্টিকে মেজার কিভাবে করব, কাদেরকে গরিব বলবো, সেটা আমরা কত লোক দারিদ্রতার নিচে রয়েছে এইটাকে গণনা করা। বহুবার এরকম চেষ্টা হয়েছে। ফর ইনস্টেন্স ইন 1962 দ্য প্ল্যানিং কমিশন ফর্মড এ স্টাডি গ্রুপ। তো 1962 সালে প্রথমবার এরকম একটা গ্রুপ খোলা হয়, যে গ্রুপটা স্টাডি করবে যে কে বা কত সংখ্যক ব্যক্তি বা কত সংখ্যক জনসংখ্যা পভার্টির আন্ডারে রয়েছে। In 1979, another body called the Task Force on Projections of Minimum Needs and Effective Consumption Demand was formed। তো এই কমিটিটার নাম ইম্পর্টেন্ট, কারণ এটা সেকেন্ড যে কমিটি খোলা হয় পভার্টির গণনা করার জন্য। ইন 1989 2005 আরো দুটো খোলা হয় এক্সপার্ট গ্রুপ ওয়ার কনস্টিটিউটেড ফর দ্য সেম পারপাস। এবং এরপরে 2005 এবং 1989 এবং 2005-এও এরকম কমিটি খোলা হয় যে পভার্টি জিনিসটাকে বোঝার জন্য। Beside the planning commission, many individual economists have also attempted to develop such mechanism। এবার শুধুমাত্র যে প্ল্যানিং কমিশন এরকম করেছে তা নয়, প্রচুর ইকোনমিস্ট রয়েছেন যারা নিজেরাই চেষ্টা করেছেন যে পভার্টি কি সেই জিনিসটাকে বোঝার, কারা পভার্টির আন্ডারে রয়েছে, পভার্টি কাকে বলবো, এই সমস্তগুলো মেজার করার। ফর দ্য পারপাস অফ ডিফাইনিং পভার্টি উই ডিভাইড পিপল ইন্টু টু ক্যাটাগরিজ, দ্য পুয়ার অ্যান্ড নন পুয়ার। তো আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করে দিই পভার্টির জন্য, একটা হচ্ছে পুয়ার গরিব, আর একটা হচ্ছে গরিব নয় এমন ব্যক্তি। এটা পুয়ার অ্যান্ড দ্য নন পুয়ার অ্যান্ড দ্য পভার্টি লাইন সেপারেটস টু। তো পভার্টি লাইন যে জিনিসটা, এই পভার্টি লাইনই এই পুয়ার এবং নন পুয়ারকে সেপারেট করে দেয়, ভাগ করে। However, there are many kind of poor: the absolutely poor, the very poor and the poor। এবার পুয়ারদের মধ্যেও অনেক সংখ্যা রয়েছে, মানে অনেক রকম ভাগ রয়েছে। এমন সংখ্যক মানে এমন ব্যক্তিরা রয়েছেন যারা একদম গরিব, তাদের কিচ্ছু নেই, তাদের কাছে না ঘর রয়েছে, হয়তো কোনো ফুটপাতে থাকে, তাদের কাছে ঠিকঠাক খাবার নেই, হয়তো ভিক্ষা করে খায়, তাদের কাছে ঠিকঠাক বস্ত্র নেই, হয়তো ছেঁড়া জামা কাপড় পরে। তো এরা একদম পুয়ার। এদের থেকে একটু ওপরে রয়েছে যারা
তাদের কাছে হয়তো একটা ছোট কাজ রয়েছে, সে হয়তো ফুটপাতে হকারি করে বা ট্রেনে বাসে বিক্রি করে, তাদের কাছে ছোট একটা ঘর হয়তো দরমার চাল দেওয়া হলেও রয়েছে, বা তাদের কাছে যা দু চারটে জামা কাপড় রয়েছে সেটা অন্তত তার লজ্জা আহ, এ করার জন্য যথেষ্ট, বা সেই রকম করা যায়। তো অল্প অল্প জিনিস রয়েছে, তারা মিডিয়াম জায়গায় রয়েছে। এবার তার উপরেও একটা ভাগ রয়েছে যারা গরিব, কিন্তু তাদের এরম অবস্থা নয় যে আজকে কি খেতে পাবো, আজকে নেই, মানে আজকে যদি আমি কাজে না বেরোই খেতেই পাবো না, এরম অবস্থা নয়। হ্যাঁ, পুওর তারা, তারা হয়তো কষ্টে শিষ্টে আহ, সারা মাসের একটা চাকরি রয়েছে, সেই টাকা দিয়ে কোনো রকমের চালাচ্ছে, তারাও পুওর। কিন্তু তাদের অবস্থা বাকি দুইজনের মতো নয়। তো পুওরদেরও তিনটে ভাগ রয়েছে। সিমিলারলি দেয়ার আর ভেরিয়াস কাইন্ড অফ নন পুওর: দ্য মিডল ক্লাস, দ্য আপার ক্লাস, দ্য রিচ অ্যান্ড দ্য ভেরি রিচ অ্যান্ড দ্য অ্যাবসলিউটলি রিচ। তো আবার যারা পুওর নয়, যারা গরিব নয়, তাদেরও অনেক ভাগ রয়েছে। একদম একটা নিচের শ্রেণী রয়েছে, তারা হয়তো, তাদের হয়তো একটা ফিক্সড ইনকাম রয়েছে, তাই দিয়ে মোটামুটি চালিয়ে দেয়। হয়তো এরকম অবস্থা নয় যে কে কি খেতে পাবে না, বা তাদের অবস্থা এরকম নয়, এরকম লোক রয়েছে, তাদেরকে আমরা নিম্নবিত্ত বলি। আবার মাঝখানে একটা শ্রেণী রয়েছে যারা মধ্যবিত্ত নামে পরিচিত। মধ্যবিত্তরা কি মোটামুটি একটা কোনো রকমে চালিয়ে দেয়, তাদের সংসারে টানাটানি রয়েছে, কিন্তু একটা ঠিকঠাক জীবন তারা চালায়। তার উপরে রয়েছে একটু যারা আপার মিডিল ক্লাস, যেমন অনেক সরকারি কর্মচারীরা রয়েছেন, বা একটু বড় মিডিয়াম টাইপের ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কাছে টাকা রয়েছে, তারা একটা ভালো জীবন যাপন করেন। এরপরে রয়েছে হচ্ছে রিচ। রিচ কারা? রিচ, এবার এবার কারা বলাটা খুব মানে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ রিচ অনেকেই হতে পারেন। একজন সরকারি কর্মচারী খুব বেশি রিচ হতে পারেন, আবার একজন ব্যবসায়ী খুব মানে একদম মিডিল ক্লাসে থাকতে পারেন, এটা আলাদা ব্যাপার। তো এইটুকু বুঝতে পারছি যে রিচ মানে সে যে জিনিসগুলো ব্যবহার করবে তার থেকে আরো যে বেশি রিচ, একজন ফিল্ম স্টার বা এরকম কেউ, তারা আরো একটু ভালো জিনিস ইউজ করবে, আরো একটু ল্যাভিশ লাইফ জীবন যাপন করবে। এবং তাদের উপরেও এমন কিছু লোক রয়েছে যারা খুব বড় ব্যবসায়ী, আম্বানি, টাটা, এরা, এদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা এদের থেকেও ভালো লাইফ লিড করে, আরো ভালো জীবন যাপন করে। তো এরকম ভাগ রয়েছে, কিন্তু ব্রডলি আমরা দুটো ভাগে ভাগ করি: একটা শ্রেণী যারা সত্যি গরিব, একটা শ্রেণী যারা গরিব নয়। এবং এর মাঝখানে যে লাইনটা আমাদের দেখাচ্ছে সেটাই হচ্ছে বিপিএল লাইন। ওকে, think of this as a line of continuum from the very poor to the absolutely rich, with the poverty line dividing the poor from the non poor। দেখো এখানে একটা লাইন দেখানো হয়েছে, অ্যাবসলিউটলি পুওর, যেটা তিনটে পুওরের শ্রেণী বলেছিলাম, পুওর, তারপর ভেরি পুওর, তারপর পুওর, ঠিক আছে, তারপর নট সো পুওর। এইবার এই লাইনটাকে বলা হচ্ছে বিপিএল লাইন। এরপর থেকে আছে হচ্ছে যারা গরিব নয়, খুব একটা গরিব নয়, তারপরে মিডিল ক্লাস রয়েছে, তারপরে রয়েছে আপার মিডিল ক্লাস, তারপর যারা রয়েছে সত্যিই তারা ধনী, রিচ, তারপর রয়েছে ভেরি রিচ, খুবই ধনী, তারপরে রয়েছে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার যাদের বলি, মিলিয়নিয়ার, তারপর হচ্ছে একদম যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা হয় তারা সব বিলিয়নিয়ার হয়। তো সেরকম একটা লাইন এখানে দেখানো হয়েছে। ক্যাটাগরিং প্রপার্টি, তো এখানে ক্যাটাগরি করা হচ্ছে। দেয়ার আর মেনি ওয়ে টু ক্যাটাগরাইজ পভার্টি। In one such way, people who are always poor and those who are usually poor but who may sometimes have a little more money, example casual worker, are grouped together in chronic poor। তো ক্রনিক পুয়ার বলে একটা গ্রুপ করা হচ্ছে। এই ক্রনিক পুয়ার কোনটা সেটা এখানে বলা হয়েছে। দেখো ক্রনিক পুয়ার কি, তিনটে শ্রেণী রয়েছে এখানে বলা হচ্ছে, তাদেরকে ক্রনিক পুয়ার বলা হয়। এমন একটা শ্রেণী যাদের কাছে, যারা সত্যিই পুয়ার, তাদের কাছে একদমই কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, তারা সত্যিই পুয়ার। তারপরে একটা পুয়ার রয়েছে যাদেরকে বলা হচ্ছে ইউজুয়ালি পুয়ার। তারা, তাদের কাছে সম্পদ রয়েছে কিন্তু খুব কম, একদমই কম, মানে আজকে তারা রোজগার না করলে তারা হয়তো আজকে যদি না বেরোয় তারা খেতে পাবে না, এরকম পুয়ার রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে ক্যাজুয়াল ওয়ার্কার। যারা ক্যাজুয়াল ওয়ার্কার মানে হয়তো মাটি কাটছে, সে আজকে মাটি কাটতে পারছে তাই জন্য টাকা পাচ্ছে, কালকে যদি না পায় সে করতে পারবে না। তো এরকম দেরকে ক্যাজুয়াল ওয়ার্কার বলা হয়। আর একটা রয়েছে, এদেরকে ক্রনিক পোরের মধ্যে রাখা হয়। এরপরে বলা হচ্ছে অ্যানাদার গ্রুপ আর দ্য চার্নিং পুর, হু রেগুলারলি মুভ ইন and out of the poverty। তো
সেকেন্ড একটা গ্রুপ করা হচ্ছে যাদেরকে বলা হয় চার্নিং পুর। এক্সাম্পল দেওয়া হচ্ছে ফার্মাররা। এরা কিরকম, এই বছরে হয়তো ভালো ফসল ফলছে তাই তারা এখন গরিব নয়, তাদের কাছে টাকা রয়েছে। পরের বছর হয়তো খরা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তারা গরিব বলে গণ্য হবে। পরের বছর আবার হয়তো ফসল ভালো হলো, তারা আবার, তাদেরকে গরিব বলা যাবে না। মানে একটা লাইনে, মাঝখানের লাইনে তারা অবস্থান করছে। যদি ভালো হয় তাহলে তারা এদিকে যাবে, যদি ভালো না হয় তারা এদিকে যাবে। তো তাদেরকে বলা হচ্ছে এরকম পুর। বা সিজনাল ওয়ার্কার যারা রয়েছে, এমন অনেকে রয়েছে যারা ঋতু অনুযায়ী কাজ করে, হয়তো সোয়েটার বিক্রি করে। সোয়েটার যখন বিক্রি হচ্ছে শীতকালে তখন তারা হয়তো খুব তাদের কাছে টাকা রয়েছে, কিন্তু যখনই গরমকাল চলে আসছে তাদের কাছে আর টাকা নেই, কারণ তাদের সেই ব্যবসাটা তখন চলছে না। অ্যান্ড দ্য অকেশনালি পুয়ার, এবার কিছু রয়েছে অকেশনালি পুয়ার হু আর রিচ মোস্ট অফ দ্য টাইম বাট মেনি সামটাইমস হ্যাভ এ পিচ অফ ব্যাড লাক। এবার অকেশনালি পুয়ার যারা, এরকমও পুয়ার রয়েছে, তাদের হয়তো একটা বড় বিজনেস বা কিছু রয়েছে, বড় মানে একটা বিজনেস জাতীয় কিছু রয়েছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো তার জন্য সে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেললো। তো এটা ব্যাড লাকের শিকার সে, তার নিজের কিছু দোষ নয়, বা সে, তার কিছু করার নেই, এখানে তার ব্যাড লাক। সে আগে ভালো ইনকাম করতো, এখন সে করতে পারছে না, তাদেরকে পুয়ার বলা হচ্ছে। তো এদেরকে বলা হচ্ছে অকেশনালি পুয়ার। দে আর কল্ড দ্য ট্রানজিয়েন্ট পুয়ার। এদেরকে আর একটা নাম দেওয়া হচ্ছে ট্রানজিয়েন্ট পুয়ার। অ্যান্ড দেন দেয়ার আর দোজ হু আর নেভার পুয়ার অ্যান্ড দে আর নন পুয়ার। অর্থাৎ এরপরে এই গ্রুপগুলো শেষ হয়ে যাওয়ার পর, গরিবদের যে গ্রুপটা করা হয়েছে সেটা শেষ হয়ে যাওয়ার পরেই চলে আসছে যারা গরিব নয়। তাদের মধ্যে একদম বিলিয়নিয়ারও আছে, আবার এমনও লোক হয়েছে যারা নিম্ন মধ্যবিত্ত এরকম। এবার বলা হচ্ছে দ্য পভার্টি লাইন। নাও লেট আস এক্সামিন হাউ টু ডিটারমাইন দ্য পভার্টি লাইন। এবার আমাদের বলা হচ্ছে যে পভার্টি লাইনটা কি। দেয়ার আর মেনি ওয়ে অফ মেজারিং পভার্টি। বিভিন্ন পদ্ধতি রয়েছে পভার্টি পরিমাপ করার। ওয়ান ওয়ে ইজ টু ডিটারমাইন ইট বাই দ্য মনিটারি ভ্যালু পার ক্যাপিটা এক্সপেন্ডিচার অফ দ্য মিনিমাম ক্যালোরি ইনটেক that was estimated at 2400 calorie for a rural person and 2100 for a person in the urban area. এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা কি বলা হচ্ছে যে পভার্টি মাপার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। সেটা হতে পারে মানিটারি ভ্যালুতে মাপা, যে মিনিমাম এত টাকা ইনকাম করছে তার মানে সে গরিব নয়, আবার এত টাকা ইনকাম করতে পারছে না সে গরিব। তো এটা ইনকামের মাধ্যমে করা হচ্ছে। আর সেকেন্ড যেটা করা যেতে পারে ক্যালোরি দিয়ে, সে কত ক্যালোরি খাবার গ্রহণ করছে। খাবার গ্রহণ করা মানেই কিন্তু ক্যালোরি গ্রহণ করা নয়। আমি খুব ভালো ভালো জিনিস খাচ্ছি, বিরিয়ানি হেনা তেনা সমস্ত খাচ্ছি, তাতে কতটা ক্যালোরিক ভ্যালু রয়েছে সেটা ইম্পর্টেন্ট। এবার একজন, মানে এটা মেজার করা হয়েছে যে তাকেই গরিব বলা যাবে, মানে তাকে আর গরিব বলা যাবে না যে 2400 ক্যালোরি খাবার গ্রহণ করে রুরাল এরিয়াতে, আর 2100 ক্যালোরি খাবার নেয় আরবান এরিয়াতে। আরবান মানে হচ্ছে শহর অঞ্চলে। শহর অঞ্চলে তাকেই গরিব বলবো যে 2100 ক্যালোরি খাবার পায় না, তার নিচে খাবার গ্রহণ করে, তাকে বলবো হচ্ছে পভার্টির মধ্যে রয়েছে। আর রুরাল অঞ্চলে, রুরাল অঞ্চলে বলতে গ্রাম অঞ্চলে, সেটা হয়ে যায় সংখ্যাটা 2400 ক্যালোরি। ওকে, এইটা ইম্পর্টেন্ট, এই দুটো সংখ্যা ইম্পর্টেন্ট। বেসড অন দিস ইন 2011-12 দ্য পভার্টি লাইন ওয়াজ ডিফাইন্ড ফর দ্য রুরাল পার্সন অফ কনজাম্পশন ওয়াট ₹816 পার পার্সন এ মান্থ অ্যান্ড ফর আরবান এরিয়াস ইট ওয়াজ 1000। এবং এইটার উপরে নির্ভর করে একটা মাপ দেওয়া হয়েছে, একটা সংখ্যা দেওয়া হয়েছে, ইনকামের অ্যামাউন্ট দেওয়া হয়েছে, যার নিচে থাকলে একজনকে গরিব বলা হবে এবং এর উপরে থাকলে তাকে আর গরিব বলা হবে না। রুরাল এরিয়াতে অর্থাৎ গ্রামাঞ্চলে এই সংখ্যাটা হচ্ছে 816 টাকা প্রতি মাসে। 816 টাকার নিচে কেউ যদি ইনকাম করে তাহলে বলতে হবে সে গরিব। ওকে, আর যদি দেখা যায় যে, এবং সেই সংখ্যাটাই শহরাঞ্চলে হচ্ছে 1000 টাকা। শহরাঞ্চলে কেউ যদি 1000 টাকার কমে ইনকাম করে পার মান্থ, এটা পার মান্থে যদি 1000 টাকার কমে ইনকাম করে তাহলে তাকে গরিব বলা হবে।
এই দুটো সংখ্যার মধ্যে তফাৎ হওয়ার কারণ গ্রামে মানুষের খরচ কম, শহরে মানুষের খরচ বেশি। ঠিক আছে, তো সেই কারণে এই সংখ্যা দুটোর ডিফারেন্স হয়, শহরে একটু বেশি হয়। তো এই দুটো, এই চারটে সংখ্যা একদম মনে রাখতে হবে পুরো। এটার কিছু করার নেই, এটা জাস্ট মুখস্থ রাখতে হবে। 2400 ক্যালোরি আর 2100 ক্যালোরি আর 816 টাকা আর 1000 টাকা পার মান্থ। ওকে। Though the government use monetary per capita expenditure MPCEA, এই এটাও আবার ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের সরকার থেকে যে পদ্ধতিতে এই পুয়ার মানে গরিব কি গরিব নয় এটা বোঝা হয়, সেটা হচ্ছে মানিটারি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার, MPCEA। মানিটারি অর্থাৎ আর্থিকভাবে, পার ক্যাপিটা এক্সপেন্ডিচার হচ্ছে মাথা পিছু ব্যয়। মাথাপিছু ব্যয় অর্থের হিসাবে, অর্থের টার্মে দেখিয়ে আমাদের গভর্নমেন্ট কে গরিব নয় এটা নির্ধারণ করে। অ্যাজ প্রক্সি ফর দ্য ইনকাম অফ হাউসহোল্ড টু আইডেন্টিফাই দ্য পুয়ার, ডু ইউ থিঙ্ক দিস মেকানিজম স্যাটিসফ্যাক্টরি আইডেন্টিফাইজ দ্য পুয়ার হাউসহোল্ড ইন আওয়ার কান্ট্রি? তোমরা কি মনে করো এটা সঠিক পদ্ধতি যে কে কত টাকা খরচা করতে পারছে সেই অনুযায়ী তাকে গরিব বলা হবে? একদিক থেকে দেখতে গেলে এটা ঠিক, সেই গরিব হবে মানে যদি কেউ একজন গরিব হয় সে সেরকম ভাবে খরচা করতে পারবে না। এবার অনেকে আছে যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা সেই টাকা খরচা করতে চায় না, তাদেরকে কি তুমি গরিব বলবে? তারা তো গরিব নয়, তাদের কাছে সম্পদ রয়েছে কিন্তু তারা খরচা করতে চায় না। তো এই ব্যাপারে এটার একটা সমস্যাও রয়েছে। এবার আমাদের দেশের যা জনসংখ্যা তাতে আমি সরকারের পক্ষে সম্ভব নয় যে প্রতি বাড়ি বাড়ি গিয়ে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছরে দেখা যে সে গরিব না গরিব থেকে বেরিয়ে এসছে। তো এইভাবে এটা দেখা হয়, এটা চেষ্টা করা হয়। তো এই হচ্ছে পভার্টি লাইন। 4.2 তে বলা হয়েছে পভার্টি লাইন যেটা, এইটা হচ্ছে পভার্টি লাইন। এইখানে যে সংখ্যাটা সেটাই 816 বা 1000 হবে। এই লাইনটা হচ্ছে 816 বা 1000, কারণ শহরাঞ্চলে এটাই 1000 আর গ্রাম অঞ্চলে এটাই 816। তো দেখো এখানে এই গ্রাফটা যেটা ইউজ করা হয়েছে সেটা অলওয়েজ পুয়ারদের জন্য। অলওয়েজ পুয়ার যে সে কোনোদিনই এই গ্রাফের এই লাইনের বাইরে যেতেই পারছে না। সেটা গ্রামে হলে 816 টাকার বেশি সে কোনোদিন ইনকাম করতে পারছে না, শহরে হলে 1000 টাকার বেশি সে ইনকাম কোনোদিনই করতে পারছে না। তাই তার গ্রাফটা এর মধ্যেই কমেছে বেড়েছে। কোনো সময় হয়তো সে বেশি টাকা ইনকাম করেছে, কোনো সময় হয়তো কম টাকা ইনকাম করেছে, কোনো সময় হয়তো সে 800 টাকা ইনকাম করেছে, কোনো সময় হয়তো 500 টাকা ইনকাম করেছে, কিন্তু 816কে সে পেরোতে পারেনি। তো এ সবসময় পুয়ারে থাকবে। তো এরপরে যেটা দেখানো হচ্ছে ইউজুয়ালি পুয়ার। ইউজুয়ালি পুয়ার কিরকম, যে সে মোটামুটি 816 কাছাকাছি বা 1000-এর কাছাকাছি সে ইনকাম করছে। গ্রামাঞ্চলে হলে সে 816 কাছাকাছি ইনকাম করছে, দেখো প্রায় 816 কাছে পৌঁছে গেছে। এখানে 800 উদাহরণ দেওয়া ভুল হচ্ছে, হয়তো প্রথম কোনো মাসে সে 500 টাকা ইনকাম করছে আর যেখানে নিচে আছে সেখানে হয়তো কোনো মাসে সে 200 টাকা ইনকাম করছে। কিন্তু এইখানে দেখো কোনো মাসে সে হয়তো 800 টাকা ইনকাম করছে, কোনো মাসে হয়তো সে আবার 700 টাকা ইনকাম করছে, কোনো মাসে আবার সে 816 টাকা। আমি প্রত্যেকটা উদাহরণ গ্রামের হিসাবেই বোঝাচ্ছি, এটা ভেবো না যে আবার 1000 বা 816, কেন, কারণ দুটো জায়গায় দুটো আলাদা, গ্রামে আলাদা শহরে আলাদা। আমি একটাই সংখ্যা নিচ্ছি 816 সংখ্যাটাকে নিয়ে বলছি বলা সুবিধার জন্য, বারে বারে দুটো সংখ্যা বলাটা অসুবিধে। তো যাই হোক, এখানে দেখো সে 816কে পেরিয়ে গেছে, ঠিক আছে, আবার পরে গিয়ে আবার কমতে থেকেছে তার ইনকাম, এখানে নেমে গেছে, আবার সে কাছাকাছি গেছে 816 টাকার, আবার নিচে নেমেছে। তো এদেরকে বলা হচ্ছে ইউজুয়ালি পুয়ার, ঠিক আছে। আর এই দুজনকে একসাথে নিয়ে বলা হচ্ছে ক্রনিক পুয়ার। এই দুজনকে, যে সবসময় পুয়ার থাকবে, কোনোদিনই এই লাইনটাকে পেরোতে পারবে না সে, এবং যে মাঝে মাঝে হয়তো একবার দুবার পেরিয়েছে এই লাইনটাকে বা তার কাছাকাছি ইনকাম করে, 816-র কাছাকাছি ইনকাম করে, তাদেরকে বলা হচ্ছে ইউজুয়ালি পুয়ার। তো তাদের দুজনকে একসাথে নিয়ে বলা হচ্ছে ক্রনিক পুয়ার। থার্ড যে গ্রাফটা এখানে রয়েছে সেটা বলা হচ্ছে কার্নিং বা চার্নিং পুয়ার। এখানে কি দেখা যাচ্ছে যে সে
ইনকাম করছে কোনো মাসে, মানে প্রায় অকেশনালি 816 ওপরে ইনকাম করছে। প্রথম মাসে হয়তো 816 টাকার ওপর ইনকাম করেছে, 900 টাকা ইনকাম করেছে। তারপরের মাসে হয়তো 800 টাকা ইনকাম করেছে, পরের মাসে আবার হয়তো 920 টাকা ইনকাম করেছে। মানে এক মাস দু মাস অন্তর অন্তর বা সপ্তাহ বা দিন যে হিসাবে আমরা ধরি না কেন, মান্থলি হিসাব ধরি বা ডেলি হিসাব ধরি, যাই হিসাব ধরি না কেন, সে প্রায় এরকম 816 টাকার বেশি ইনকাম করছে। কোনো মাসে বা কোনো দিনে করছে, কোনো সময় আবার সে করতে পারছে না, সে নিচে করছে। এদেরকে বলা হচ্ছে এইরকম ধরনের পুর, চার্নিং পুর। অকেশনালি পুর পরের গ্রাফে দেখানো হয়েছে যে সে নর্মালি 816 বেশি ইনকাম করে। অধিকাংশ মাসে দেখছি যে সে 816 টাকার বেশি ইনকাম করছে, 900 টাকা বা 1000 টাকা ইনকাম করছে। কিন্তু এরকম কিছু কিছু মাস এসছে, বারে বারে মাস বলছি কারণ আমি মান্থলি হিসাব বলার চেষ্টা করছি তাই জন্য। এটা হতে পারে যে একজন ডেলি লেবার, যে তার হিসাব দেখানো হয়েছে, যে প্রতিদিনের হিসাব, এই যে এইগুলো প্রত্যেকটা দিনের জন্য দেখানো হয়েছে, এটা আলাদা ব্যাপার, উদাহরণ যা খুশি নেওয়া যেতে পারে। তো আমি মান্থলি হিসাব ধরছি। কোনো মাসে হয়তো সে, কোনো একটা মাসে, মানে এতগুলো মাসের মধ্যে মাত্র একটা মাসে দেখছি সে 816 টাকার নিচে ইনকাম করেছে। মানে নর্মালি আমরা কি ধরে নেবো, এ 816 টাকার বেশি ইনকাম করে, কিন্তু মাঝে মাঝে হয়তো কোনো কারণে সে নিচের দিকে নেমে যেতে পারে, 816 কমে এক মাস বা দু মাস এরকম চলেছে। এদেরকে বলা হচ্ছে অকেশনালি পুর। সবসময় পুর থাকে না, একবার অকেশন ওয়াইজ একবার কোনো কারণে হয়ে গেছে পুর। ঠিক আছে, এরপরে রয়েছে হচ্ছে নেভার পুর। নেভার পুর কারা? যাদের ইনকাম কোনো দিন এই 816 নিচেই আসবে না এবং অনেকটা উপর দিয়ে, সে হয়তো 2000 টাকা 3000 টাকা করে ইনকাম করছে। ঠিক আছে, তারা হচ্ছে নেভার পুর। কোনো মাসে দেখতে পাচ্ছি না যে তাদের ইনকাম এই নিচে নেমে গেছে, তো এরা হচ্ছে নেভার পুর। তো এইটা একটা চার্ট, যে চার্টের মাধ্যমে পুরো এতক্ষণ যেটা পড়লাম আমরা, সেটা বোঝানো হয়েছে। এবার বলছে কি, ইকোনমিস্ট স্টেট দ্যাট এ মেজর প্রবলেম উইথ দিস মেকানিজম ইজ দ্যাট ইট গ্রুপস অল দ্য পুয়ার টুগেদার অ্যান্ড ডাজ নট ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ভেরি পুয়ার অ্যান্ড দ্য আদার পুয়ার। এবার ইকোনমিস্ট বলছে আমরা যে বিলো পভার্টি লাইনের কনসেপ্টটা নিই, আমরা যে সে কত টাকা এক্সপেন্স করছে সেই হিসেব করে আমরা তাদেরকে পুয়ার বলি এবং তাদের জন্য বিভিন্ন যোজনা বানাই। অ্যাকচুয়ালি এতে পুয়ারদের মধ্যে ভাগ করা হচ্ছে না। তাদের মধ্যে অনেকে রয়েছে একদম পুয়ার, আবার অনেকে রয়েছে মাঝে মাঝে পুয়ার হচ্ছে, মানে মাঝে মাঝে সে এরকম যে লাইনটা অকেশনালি পুয়ার, এরকম সে হয়তো 816 টাকার উপরে ইনকাম করে। কোনো মাসে হয়তো একবার এরকম হয়েছে, বা এরকম মাঝে মাঝে একটা দুটো মাস আসে হয়তো সে 816 নিচে ইনকাম করে। এর সঙ্গে এই ব্যক্তিটার সঙ্গে এই ব্যক্তিটার সঙ্গে এই ব্যক্তিটার কোনো তফাৎই এখানে করা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, যে অধিকাংশ যে যোজনা সুবিধাগুলো সেটা এই ব্যক্তিগুলো পেয়ে যাচ্ছে, এ বা এ পাচ্ছে, এরা দুজন হয়তো পাচ্ছে না। আমাদের যে যোজনাগুলো করা হয়, যেটা এক্সপেন্সেসের উপর নির্ভর করে করা হয়, তাতে সুবিধা অধিকাংশ এরা দুজন হয়তো পেয়ে যাচ্ছে, কিন্তু এরা পাচ্ছে না। একজন স্টেশনে থাকে, তার কাছে ঘর নেই, সে হয়তো ভিক্ষা করে জীবন ধারণ করে। কোনো একটা যোজনা হলে এ কি কোনো সুবিধা পাবে? পাবে না, কারণ তার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার কাছে কোনো ঠিকানা নেই, কোনো কিছু নেই যে যোজনার সুবিধাগুলো সে নিতে পারবে, যে স্কিমগুলো করা হয় তার সুবিধা নিতে পারবে। কিন্তু এদের কাছে সেই জিনিসগুলো রয়েছে, এরা সেগুলো পেয়ে যাচ্ছে, এরা সেটা পাচ্ছে না। তো এই যে স্কিম, এই যে ব্যাপারটা যেটা দিয়ে আমাদের দেশে করা হয়, তার সব থেকে বড় সমস্যা এটাই। অর্থাৎ একদম পুয়ারের যারা নিচে রয়েছে, একদম নিচের লেভেলে যারা, তারা কোনোদিনই কোনো সুবিধা পায় না। Although this mechanism takes into account expenditure on food and a few select items as proxy for income, economists question in this basis. এবার প্রশ্ন অন্য জায়গাতেও রয়েছে। সেকেন্ড জিনিস আমাদের এখানে পভার্টি নির্ধারণ করতে যেটা দেখা হয়, সেটা হচ্ছে খাবার, কতটা সে ক্যালোরি নিচ্ছে। আমাদের ইন্ডিয়ান ডায়েটে সব থেকে বড় সমস্যা সেটা প্রোটিনের। মানুষ প্রোটিন নিতে পারে না। সেটা পুয়ার বলেই যে শুধু নিতে পারে না তা নয়, এরম অনেক মানে উচ্চবিত্ত যারা রয়েছে তাদের হয়তো তারা সবকিছুই পাচ্ছে, খাবার দাবার সমস্ত কিছু ঠিকঠাক নিচ্ছে, কিন্তু তাদের খাবারেও প্রোটিন কম থাকে। এটা ইন্ডিয়ানদের খাবারেরই বৈশিষ্ট্য এরকম, কারণ প্রোটিন জাতীয় খাদ্য আমরা কম গ্রহণ করি।
তো এখানে সমস্যা হচ্ছে যে খাবারের ওপর নির্ভর করে করলে এটা সম্ভব নয়। ক্যালোরি আমরা তখনই দেখবো যে তাতে টোটাল যে ভ্যালুটা সেটা কত আসছে। যেখানে যে দেশের ডায়েটে এমনিতেই প্রোটিন কম থাকবে, সেইখানে এই ধরনের বা এইভাবে খাবারের ভিত্তিতে করাটা সঠিক নয়। This mechanism is helpful in identifying the poor as a group to be taken care of by the government, but it would be difficult to identify who among the poor need help the most. তো এই যে পদ্ধতিগুলো আমাদের দেশে ফলো করা হয় তার মাধ্যমে একটা জিনিস হয় যে কারা গরিব সেটা আমরা ধরে নিতে পারছি। সরকার জেনে যাচ্ছে যে হ্যাঁ এতজন মানুষ গরিব রয়েছে, এত কোটি মানুষ ভারতে গরিব রয়েছে, এটা সরকার হিসেব পেয়ে যাচ্ছে। কিন্তু এই গরিবদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যাদের সব থেকে আগে আর সব থেকে বেশি দরকার, আর এমন কিছু গরিব রয়েছে যাদের দরকার কিন্তু সেই মানুষটার থেকে একটু কম, সেই জিনিসটা দেখা হয় না। তো এখানে এই ডিফারেন্সিয়েটটা করা হয় না, এবং যাদের বিশেষ করে দরকার তাদের জন্য অ্যাকচুয়ালি কিছু করা হয় না। মানে সরকার করতে চায় না এরম নয়, কিন্তু সরকারের কিছু করার নেই, এই পদ্ধতিকে চেঞ্জ করলে তাহলেই সেটা করা সম্ভব হবে। There are many factors other than income and asset which are associated with poverty. তো এবার ইনকাম এবং অ্যাসেট এই সমস্ত জিনিস দিয়ে দেখলাম যে পভার্টিকে বিশ্লেষণ করা হচ্ছে, এছাড়াও অনেক কিছু রয়েছে। ফর ইনস্টেন্স দ্য অ্যাক্সেসিবিলিটি অফ বেসিক এডুকেশন, হেলথ কেয়ার, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এই সমস্ত জিনিসগুলোও যদি না থাকে সেও একটা গরিব বলেই চিহ্নিত হবে, সেও একজন গরিব বলেই চিহ্নিত হবে। কেউ যদি ডাক্তার দেখাতে না পারে, প্রপার হেলথ কেয়ার না পায়, তার কাছে যদি সঠিক খাবার জল না থাকে, তার যদি সঠিক স্যানিটেশনের ব্যবস্থা না থাকে, তাহলে সেও গরিব বলে চিহ্নিত হবে। দে নিড টু বি কনসিডার টু ডেভেলপ পভার্টি লাইন। The existing mechanism for determining the poverty line also does not take into consideration social factors that trigger the perpetuate perpetuate poverty, such as illiteracy, ill health, lack of access of resources, discrimination of lack of civil and political freedoms, etc. এই জিনিসগুলোকেও আমাদের এই পভার্টি যে মাপ করা হয় তাতে দেখা হয় না যে কতজন মানুষ ইললিটারেট। হ্যাঁ, ইললিটারেটদের আলাদা আহ, একটা ডেটা বার করা হয় তার জন্য, সেটা আলাদা, কিন্তু পভার্টির জন্য সেটা করা হয় না। যে পভার্টির আন্ডারে যারা রয়েছে তাদের বেশি করে লিটারেসি দিতে হবে, তাদের বেশি করে শিক্ষা দিতে হবে, তো সেইটাই দেখা হয় না। তো এই জিনিসগুলোকেও স্কিপ করা হয়। দ্য এম of poverty alleviation scheme should be to improve human lives by expanding the range of things that a person could be and could do, such as be healthy and well nourished, to be knowledgeable and participate in the life of a community. তো আমাদের উচিত কি, যেটা হচ্ছে এই যারা গরিব রয়েছে তাদেরকে প্রপার এডুকেশন দেওয়া, প্রপার হেলথ কেয়ার দেওয়া, যার ফলে তারা এই সমস্ত নিয়ে পরবর্তীকালে আমাদের সমাজের সঙ্গে একটা মাত্রায় আসতে পারবে। শুধুমাত্র যে তাদেরকে আমি টাকা দিয়ে দিলাম, মাসে মাসে তাদের হাতে টাকা দিয়ে দিলাম, এটা সঠিক নয়। বারে বারে যে বলা হয়, অনেকে বলেন, অনেক ইকোনমিস্টও বলেন, অনেক রাজনৈতিক নেতারাও বলেন যে গরিবদের পকেটে টাকা দিয়ে দাও, গরিবদের পকেটে টাকা দিয়ে দাও, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিস্টেম নয়। শুধুমাত্র যদি টাকা দিয়েই এই পভার্টি নির্মূল করা যেত তাহলে এতদিনে সেটা করে দেওয়া সম্ভব হতো, কিন্তু এখনো পর্যন্ত সেটা করা সম্ভব হয়নি। কারণ একজন গরিব মানুষ যার পকেটে তুমি টাকা দিয়ে দিচ্ছ, অ্যাকচুয়ালি তার কাছেও তো কোনো নলেজ নেই, তার কাছেও কোনো শিক্ষা নেই। সে জানে আমাকে টাকা দেওয়া হচ্ছে, আমি এই টাকাটা দিয়ে খরচা করব আমার পরিবারের জন্য, সে একটুও চেষ্টা করবে না সেই টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনার চেষ্টা করাবো বা কিছু বেটার করব, সেটা চেষ্টা সে কিন্তু করবে না। এবং একটা টাইমে আসবে তারা মনে করবে এই টাকাটা তাদের অধিকার, তাদেরকে দেওয়া হবে, আমরা গরিব আমাদের দেওয়া হবে, কিন্তু সে কোনোদিন নিজে চেষ্টা করবে না এই টাকাটাকে জমিয়ে আমি গরিব অবস্থা থেকে বেরিয়ে আসব। এটা পুরো সম্পূর্ণভাবে একটা ভুল সিদ্ধান্ত। এবার অনেক ইকোনমিস্ট আছে এটা মানেন না, অনেক ইকোনমিস্ট আছে যেটা আমি যেটা বললাম এটা মানেন। পার্সোনালি আমি এটা ফলো করি যে না, শুধুমাত্র টাকা দিলে হবে না, টাকা দিয়ে দিলে কোনোদিনই তাকে গরিব অবস্থা থেকে তাকে বার করা সম্ভব নয়।
অনেকে আছো যারা হয়তো মানবে না, আমার সঙ্গে সহমত হবে না, বা অনেকে আছে যারা বিভিন্ন রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সড যে এটা ভুল বলছি আমি কোনোভাবে না। অ্যাকচুয়ালি আমি এখানে রাজনৈতিক কথা নয়, এটা একটা ইকোনমিক্সের কথা, এবং ইকোনমিক্সে অনেকগুলো ধারা থাকে, ওয়ে থাকে, কে কোনটা ফলো করবে সেটা তার ব্যাপার। তোমাদেরও এটা চিন্তা করতে বলবো যে এটা কি আদৌ সঠিক কাজ যে টাকা দেওয়া হলো এবং তাকে গরিব অবস্থা থেকে সে বেরিয়ে যাবে। এটা তোমাদের জন্য চিন্তার উপর নির্ভর করছে, তুমি কোনটা চিন্তা করবে। এবং অবশ্যই এখানে ফাইনালি আর একটা কথা যে দুটো ওয়েরই, দুটো যে পথ বললাম, এই দুটোরই পজিটিভ আবার নেগেটিভ দিক রয়েছে। এরম নয় যে আমি যেটা বলছি, আমি যেটা বললাম যে না টাকা দেওয়া উচিত নয়, তাদেরকে হেলথ কেয়ার, শিক্ষা, বিশেষ করে শিক্ষার দিকে জোর দেওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু এর যে ডিসঅ্যাডভান্টেজ নেই তা নয়, এরও ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং সবেরই ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু যে যেটা নেবে। যাই হোক, অনেক পলিটিক্যাল কথা বা অনেক কিছু কথা হলো, সেটা এখানে মানে কারোর ব্যক্তিগত এতে আমি কিছু বলছি না, জাস্ট আমার মতটা আমি বললাম। ওকে, চলো। From this point of view, development is about removing the obstacles to the things that a person can do in life, such as illiteracy, ill health, lack of access of resources, or lack of civil and political freedoms. তো এখানে যেটা বলা হচ্ছে, ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে এই সমস্ত মানে দেশের যারা মানুষ রয়েছে তাদের লাইফে এমন একটা কোনো চেঞ্জ করা যার মাধ্যমে সে অশিক্ষা, ব্যাড হেলথ প্রবলেম, বা তাদের কাছে রিসোর্স নেই, এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারে। তখনই আমরা প্রপার বলতে পারবো যে এটা ডেভেলপমেন্ট হচ্ছে। ততদিন আগে, তার আগে অব্দি আমরা ডেভেলপমেন্ট বলতে পারবো না। কারণ ডেভেলপমেন্ট তো হচ্ছে, প্রতি বছর ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে, কিন্তু গরিবের সংখ্যা কি কমছে? আগেই বললাম যে এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে গরিব যে ব্যাপারটা, সেই সংখ্যাটা কমছে না। আমাদের দেশের গরিবের সংখ্যা যেরাম ছিল সেরামই থেকে যাচ্ছে। তো পরবর্তীকালে পরের বলা হচ্ছে কি, দো দ্য গভর্নমেন্ট ক্লেমস দ্যাট হায়ার রেট অফ গ্রোথ, ইনক্রিজ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট ইন রুরাল এরিয়াস, অ্যান্ড ইকোনমিক রিফর্ম প্যাকেজ introduced in 1990s have resulted in the decline in poverty levels. Economists raised doubt about the government's claim. এবার গভর্নমেন্ট তো বলছে যে আমাদের দেশের বিভিন্ন দিক থেকে উন্নতি হচ্ছে, জিডিপি রেট বাড়ছে, গ্রোথ রেট বাড়ছে, এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষির ফসল বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে, সেটা রুরাল এরিয়াতেও বাড়ছে, গ্রামাঞ্চলেও বাড়ছে। তো এছাড়া বিভিন্ন যে প্যাকেজগুলো দেওয়া হয়েছে বিভিন্ন মানুষের জন্য, 1990 থেকে এগুলো দেওয়া হচ্ছে, তার মাধ্যমে আমাদের দেশের পভার্টি একটু একটু করে নির্মূল হচ্ছে। কিন্তু ইকোনমিস্টরা বলছে না, এটা নয়। তারা ডাউট প্রকাশ করছে গভর্নমেন্টের এই কথায় যে আদেও এটা সত্যিই হচ্ছে। এবং আমরা হয়তো ইকোনমিক্সে অত বড় আমাদের কোনো জ্ঞান নেই, আমারও নেই, বা তোমরা যারা পড়ছো তাদেরও নেই, আমরা সবে পড়ছি ব্যাপারটা। আমরা নর্মালি এটা দেখতে পাচ্ছি যে সত্যি কিন্তু এটা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমরা বলতে পারি না যে আগে যা গরিব ছিল তার থেকে এখন অনেকটা কমেছে। হ্যাঁ, স্বাধীনতার সময় থেকে এখন গরিবের সংখ্যা অনেক কমেছে, গরিব যারা রয়েছে তাদের জীবনে একটু উন্নতি হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষকে কি এই পভার্টির যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া গেছে? সেটা তো যায়নি, এটা আমরা দেখতেই পাচ্ছি। They point out that the way the data are collected, items that are included in the consumption buckets, methodology followed to estimate the poverty line and the number of poor are manipulated to arrive at the reduced figure in the number of poor in India. ইকোনমিস্টরা বলছেন যে বিভিন্ন জিনিসে ম্যানিপুলেট করা হয়েছে। অবশ্যই ডেটাতে অনেক কিছু ম্যানিপুলেট করা হয়েছে, সেটা তো আলাদা কথা, সেটা ছেড়ে দিলাম। কিন্তু সময়ে সময়ে কে কোনটা কনজাম্পশন করবে, সে কে কোনটা ভোগ করবে, সেই জিনিসটা চেঞ্জ করা হয়নি। অর্থাৎ আজকে মোবাইল ফোন একটা বেসিক এলিমেন্ট হয়ে গেছে। একজন মাঠে কাজ করে, বা একজন কোনো লেবারের কাজ করে, তার কাছে একটা মোবাইল ফোন জরুরি হয়ে গেছে।
শুধুমাত্র তার এন্টারটেনমেন্টের জন্য নয়, তার কাছে জরুরি, অর্থাৎ সেই ফোনেই হয়তো তার কাছে একটা কাজের ডাক আসে। তো সেই ফোন আছে বলে আমি কাউকে বলতে পারি না আরে ওর তো ফোন আছে তার মানে ও অনেক ওর গরিব নয়, এটা কিন্তু কথা নয়, সেটা তার আজকে নেসেসারি। তো এই জিনিসগুলো চেঞ্জ হয়নি, আমাদের এখানে যেভাবে মাপা হয় পভার্টি কিভাবে মেজার করা হয় সেইগুলো এখনো ঠিকঠাক করে চেঞ্জ হয়নি। তো তার ফলে যে রেজাল্টটা আসে তার ফলে দেখা যায় যে অনেক মানুষ হয়তো পভার্টির বাইরে রয়েছে। অ্যাসেট হিসাবে দেখা যায় যে অনেকে বলা মানে পভার্টির মাপার ক্ষেত্রে বলা হয় যে এই অ্যাসেট থাকলে বা এত টাকার অ্যাসেট থাকলে তাকে গরিব বলা যাবে না। এবার দেখা গেল তার কাছে একটা ফোন রয়েছে, একটা সাইকেল রয়েছে, একটা এরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তার কাজের জন্য প্রয়োজনীয়। এবার হিসেব করে দেখা যাচ্ছে যে এই টাকা এই যা অ্যাসেট তার কাছে আছে সেটা অনেক টাকা, অনেকটাই টাকার। একটা ফোনের দাম আমি বেসিক ফিচার ফোনই ধরলাম 3,000 টাকা, 4,000 টাকা বা এরকম, বা ছোট একটা স্মার্টফোন 4,000 টাকা, 5,000 টাকা দাম। এই সমস্ত দেখে বলা হচ্ছে যে না এর কাছে তো এত টাকার অ্যাসেট রয়েছে, এ গরিব নয়। কিন্তু এটা দেখা হচ্ছে না যে এটা তার নেসেসারি। এই ফোনটা দিয়ে সে গান শোনে না বা শুধু সিনেমা দেখে না, সে দেখে সিনেমা আলাদা ব্যাপার, কিন্তু এই ফোনেই তার কাছে কাজের অর্ডার আসে, এই ফোনের মাধ্যমেই তাকে যেতে হয়, মানে এই ফোনের পেয়েই তাকে যেতে হয়। তো তার কাছে এটা নেসেসারি, সাইকেলটা তার কাছে নেসেসারি, কারণ সেই সাইকেলে করেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এর মানে এই নয় যে তার কাছে সাইকেল আছে বলেই সে বড় লোক। ওকে, এই জিনিসগুলো চেঞ্জ হয়নি। তো তার ফলে কি হচ্ছে, আমাদের দেশের যে পুয়ারের সংখ্যাটা সেটা কম কম হচ্ছে, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু কমছে না। একদিক থেকে দেখতে গেলে আমাদের ইনকাম যেমন ফিক্সড রয়েছে, ইনকাম খুব একটা বেশি বাড়ছে না, কিন্তু এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে, প্রতিনিয়ত এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে। তো সময় সময় এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার, যেটা করা হয় না, এবং তার ফলে পুয়ার দেখানো হয়ে যায়, পুয়ার নয় দেখানো হয়ে যায়। ডিউ টু ভেরিয়াস limitations in the official estimation of poverty, scholars have attempted to final alternative methods. For instance, Amartya Sen, noted Nobel literature, has নোবেল laureate মানে হচ্ছে যিনি নোবেল পেয়েছেন, has developed an index known as Sen index. There are other tools such as poverty gap index and squared poverty gap. You will learn about these tools in higher class. তো অমর্ত্য সেনের কথা এখানে বলা হচ্ছে। এবার সরকার যে ডেটা দিচ্ছে সব সময় সেটা সঠিক হচ্ছে না, তার কারণ এইগুলোই যে সেটা সময় সময় চেঞ্জ হচ্ছে না। তো তখন যারা অন্যান্য যারা ইকোনমিস্ট রয়েছেন, যারা এরকম ফ্রিলি কাজ করেন, তারা এরকম কিছু ইন্ডেক্স বার করার চেষ্টা করছেন। যেমন অমর্ত্য সেনের কথা বলা হচ্ছে, অমর্ত্য সেন একটা ইন্ডেক্স বার করেছেন যেটার নাম সেন ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মাধ্যমে পভার্টি জানা যায়। এছাড়াও অনেক ইন্ডেক্সের গ্যাপ মানে ইন্ডেক্স এরকম রয়েছে। ইন্ডেক্স হচ্ছে একটা মাপের পদ্ধতি। এই সম্পর্কে আমরা এটা পরে পড়বো পরবর্তী চ্যাপ্টারগুলোতে, বা পরের ক্লাসে গিয়ে আমরা পড়বো, মানে 12 এর এগুলোতে বলা হয়েছে। যাই হোক, এবার আমরা দেখবো যে ভারতে অ্যাকচুয়ালি কত সংখ্যায় গরিব রয়েছেন, সেটা এই হেডে এখানে আলোচনা করা হয়েছে। when the number of poor is estimated as the proportion of people below the poverty line, it is known as head count ratio. তো head count ratio কাকে বলা হয়, সেটা হচ্ছে যখন একটা পভার্টি লাইনের মাধ্যমে কতজন গরিব একটা দেশে রয়েছে সেইটা কাউন্ট করা হয়, সেটাকেই বলা হয় হেড কাউন্ট রেশিও। তো এতক্ষণ ধরে আমরা পভার্টি লাইন দেখলাম, সেই পভার্টি লাইনের নিচে যারা রয়েছে তাদেরকে এইভাবেই গণনা করা হয়। ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন নোয়িং দ্য টোটাল নাম্বার অফ পুয়ার পারসন রিসাইডিং ইন ইন্ডিয়া। এবার তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে পুয়ারদের সম্পর্কে পড়ছো, পুয়ার কি, কিভাবে হচ্ছে। তো এবার তোমাদের নিশ্চয়ই একটা জানা দরকার যে অ্যাকচুয়ালি আমাদের দেশে গরিব লোকের সংখ্যা কত, where do they reside, and has their number of population declined over the years or not. আমাদের এটা দেখতে হবে যে তারা কিভাবে বসবাস করেন, তাদের সংখ্যা কি স্বাধীনতার পরবর্তী সময় থেকে সংখ্যাটা কমেছে না বেড়েছে, এইগুলো আমাদের দেখতে হবে।
When such a comparative analysis of poor people is made in terms of ratio and percentages, we will have an idea of different level of poverty of people and their distribution between states and over time. তো সেইগুলো আমরা এবার দেখবো। The official data on poverty is made available to the public by the planning commission. এই জিনিসটা কে করে, যে আহ, কতজন পুয়ার রয়েছেন তাদের গণনা, তাদের সংখ্যা পাবলিশ করা, এগুলো করে প্ল্যানিং কমিশন। It is estimated on the basis of consumption expenditure data collected by the National Sample Survey Organization বা NSSO, এবং এটা কাউন্ট করে NSSO। সংখ্যাটা জানায়, ডেটা পেশ করে প্ল্যানিং কমিশন, কাউন্ট করে NSSO। Chart 4.3 shows the number of poor and their proportion to the population in India for the year 1973 to 2012. In 1973-74, more than 320 million people were below the poverty line. In 2011-12, the number has came down to about 270 million. তো আমাদের যে ডেটাটা এখানে দেখানো হয়েছে সেটা 2012 সাল অবধি রয়েছে। তোমরা চাইলে আপডেটেড ডেটা দেখতে পারো, ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, এনএসএসও সাইটে চলে যাবে, সেখানে পেয়ে যাবে। তো দেখা বলা হচ্ছে যে 2012 সালে এসে সংখ্যাটা কমেছে, আগে ছিল 320 1973-74-এ, এবং এখন এসে হয়েছে 2012 সালে এসে হয়েছে 270 মিলিয়ন। তো এটা একটা চার্ট দেখানো হচ্ছে, এটা হচ্ছে ইন মিলিয়নে, আর এটা হচ্ছে হেড কাউন্ট রেশিওতে। ওকে, কালো যে দাগটা দেখানো হয়েছে সেটা হচ্ছে রুরাল পিপল, এটা হচ্ছে আরবান পিপল। এখানে কালোটা হচ্ছে রুরাল পিপল, আর এই যে সাদা প্রায় অ্যাশ কালারের যেটা দেখানো হয়েছে সেটা আরবান পিপল। তো এখানে কি বলা হচ্ছে, ইন টার্মস অফ পপুলেশন in 1973-74 about 55% of the total population was below the poverty line. 73-74 সালের গণনা অনুযায়ী 55% বেশি মানুষ আমাদের দেশে পভার্টি লাইনের নিচে থাকতো। এটা পুরো জনসংখ্যার হাফের বেশি লোক এরকম পভার্টি লাইনের নিচে থাকতো। ইন 2011-12 ইট ওয়াজ ফলেন ডাউন টু 22%। 2011-12 সালে এসে সেটা অনেকটাই কমে গেছে, 22% এখন রয়েছে বিলো পভার্টি লাইনে নিচে, পভার্টি লাইনের নিচে। In 1973-74, more than 80% of the poor reside in the rural areas and their situation were not changed even in 2011-12. কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে রুরাল যে পভার্টিটা, গ্রামের দিকে যে পভার্টিটা, সেটা সেম থাকছে। 80% পুয়ার পিপল থাকছে গ্রামে, সেটা 2011-12-তেও রয়েছে, আবার সেই 73-74 সালেও 80% মানুষ থাকতো গ্রামে। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গ্রামের দিকে ডেভেলপমেন্টটা ঠিকঠাক করে এগোচ্ছে না। সেখানে মেন সমস্যা হচ্ছে গ্রামে কৃষি ভিত্তিক সমাজ গড়ে ওঠে, কৃষিকাজ হয়। কৃষির ওপর যতদিন না আমরা কৃষকদের উন্নতি করতে পারবো ততদিন পর্যন্ত এই পার্সেন্টেজটা কমবে না। তো সেইটা করতে গেলে অবশ্যই গ্রামে কৃষিকাজ ইত্যাদি বাড়াতে হবে। So this means that more than 3/4 of the poor in India still reside in village, অর্থাৎ 3/2 গরিব মানুষ এখনো পর্যন্ত গ্রামে বাস করে। Why do you think this is the case? তোমরা কি মনে করছো এটা কেন হচ্ছে? In the 1990s, the absolute number of poor in rural areas had declined, whereas the number of their urban counterparts increased marginally. The poverty ratio declined continuously for both urban and rural areas. তো কমেছে, দুটোতেই কমেছে, কিন্তু গ্রামের ক্ষেত্রে এখনো পর্যন্ত অধিকাংশ পুয়ার যারা রয়েছে তারা গ্রামেই থেকে গেছে। From chart 4.3, you will notice that during 1973 to 2012, there has been a decline in number of poor and their population, but the nature of decline in the two parameter is not encouraging. আমরা উপরের যে চার্টটা দেখলাম 4.3 তে, এইটা তাতে দেখতে পাচ্ছি ডিক্লাইন হয়েছে, কিন্তু
এতটাও মানে সেই ডিক্লাইনটা খুব যে আহামরি কিছু সেরকম নয়, একটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে, খুব বড় যে নিচের দিকে নেমেছে সেরকমও নয়। The ratio is declining much slower than the absolute number of poor in the country. তো এই যে ডিক্লাইনেশনটা হয়েছে সেটা ধীরে ধীরে হয়েছে। আমরা আশা করি কি সেই পুয়ারদের সংখ্যাটা দ্রুত কমবে। আমাদের এটা কান্ট্রির কাছে আসা, আমাদের মতো একটা গ্রোয়িং কান্ট্রি যেটা প্রতিনিয়ত বৃদ্ধি করছে, প্রতিনিয়ত এটা উন্নতি করছে, সেখানে এই সংখ্যাটা খুব শার্প নামা উচিত, সেটা হচ্ছে না। এখানে অনেক কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমরা এখানে দেখবো কি কি প্রবলেম রয়েছে। ইউ উইল অলসো নোটিস দ্যাট দ্য গ্যাপ বিটুইন দ্য অ্যাবসলিউট নাম্বার অফ পুয়ার ইন রুরাল and urban areas got reduced, whereas in the case of ratio the gap has remained the same until 1990 to 2000 and has widened in 2000 to 2011-12। তো যাই হোক, এখানে আমাদের বিভিন্ন রাজ্যের ডেটা দেখানো হচ্ছে। অন্ধ্রপ্রদেশে দেখানো হচ্ছে 1973-74 সেখানে 49 ছিল, সেখানে 11% হয়েছে। বিহারের সংখ্যাটা খুব একটা নামেনি, 62% ছিল, সেখান থেকে 34% হয়েছে, এরকম দেখানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 63% ছিল, সেখান থেকে 23% হয়েছে, এখানেও বেশ বড় একটা কমেছে। তো যাই হোক, এইগুলো এখানে দেখানো হয়েছে। এগুলো the state level trend is poverty are shown in chart 4.4 উপরে চার্ট, এটা স্টেট লেভেলে দেখানো হয়েছে। the two lines in the chart indicate the national poverty level. The first time from below indicates poverty level during 2011-12 and the other line decline indicates the same for the year 1973-74। তো এখানে এই ডেটাগুলো নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে, এতটা মানে আমাদের স্টেট ওয়াইজ গিয়ে সেটা জানার প্রয়োজন নেই অতটা, জাস্ট এগুলো বোঝার সুবিধার্থে একটা দেখার। এখানে বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা করা হয়েছে, তোমরা এই চার্টের কিছু মুখস্থও করতে হবে না বা কিছু মনেও রাখতে হবে না, জাস্ট বোঝার চেষ্টা করতে হবে যে এখান থেকে কোন রাজ্যে কিরম ভাবে হয়েছে। এই চার্ট গুলো দেওয়ার কারণ হচ্ছে চার্ট গুলো থেকে আমরা বুঝতে পারি কোন রাজ্য বা কোন দেশের কিরকম ভাবে সেই দেশে পলিসি চলছে, কিভাবে সেখানে কাজ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো থেকে আমরা সেগুলো বুঝতে পারি এবং ইকোনমিস্টরাও এই থেকেই বুঝতে পারেন। তো আজকে এই অবধি করছি, এরপরের দিন হোয়াট কজ অফ পভার্টি, অর্থাৎ পভার্টির কারণ কি, সেইখান থেকে পরের দিনের ভিডিও শুরু করব এবং পরের দিনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো, যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্রশ্ন থাকলে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।